স্টার্ট করি। সো বেসিক্যালি জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে ইটস আ আর্টিফিশিয়াল পার্সন। মানে অন্যান্য যেসব বিজনেস অর্গানাইজেশন, সোল প্রপার্টরশিপ বা পার্টনারশিপ বিজনেস, এগুলোর যেমন নিজস্ব কোনো লিগ্যাল আইডেন্টিটি নাই, জয়েন্ট স্টক কোম্পানি এটার কিন্তু নিজস্ব একটা লিগ্যাল আইডেন্টিটি আছে। মানে অ্যাকর্ডিং টু ল জয়েন্ট স্টক কোম্পানিকে একটা আলাদা পার্সন, একটা আলাদা এন্টিটি হিসেবে কনসিডার করা হয়। সো দেখি এটা কি। A company is an artificial person created by law having a separate legal entity with a perpetual succession and a common seal. পারপিচুয়াল সাকসেশন হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা যে একটা কোনো শেয়ার হোল্ডার বা কোনো একটা ওনারের ডেথে জয়েন্ট স্টক কোম্পানির যেই অ্যাক্টিভিটিসগুলো বা ওদের যেই প্রসেস, ওদের কোনো কাজ থেমে যাবে না বা কোনো রকমের ডিজলিউশন হয়ে যাবে না। দ্যাটস হোয়াট পারপিচুয়াল সাকসেশন ইজ। আর কমন সিল হচ্ছে এটা কোম্পানি যেহেতু নিজস্ব একটা আইডেন্টিটি আছে, একটা প্রত্যেকটা হিউম্যান বিংয়ের যেমন একটা নিজস্ব সাইন থাকে, তেমন জয়েন্ট স্টক কোম্পানির নিজস্ব যেই আইডেন্টিটি, মানে যদি ওরা আর কি নিজেকে লিগালি ক্লেম করে যে ওদের এক্সিস্টেন্সটা, সেটা হচ্ছে ওদের কমন সিল। আচ্ছা, এটা একটা ভলেন্টারি বেসিস অ্যাক্টিভিটিস করে। হ্যাঁ, আচ্ছা। সো দ্য ফিচার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি, এগুলো খুব বেশি কঠিন না, কম বেশি সবগুলো সেমই। আচ্ছা, ইনকর্পোরেট অ্যাসোসিয়েশন, এটার মানে হচ্ছে এটার জন্য রেজিস্ট্রেশন লাগবেই। জয়েন্ট স্টক কোম্পানির জন্য তোমাদের ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লিগালি। ভলেন্টারি অ্যাসোসিয়েশন মানে হচ্ছে কোম্পানি নিজেদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নিজেরা ফ্রিলি করবে, মানে কোম্পানিটা নিজস্বভাবে করবে। এটা যখন এই অ্যাক্টিভিটিসগুলো তার ওনারের নামে হবে না, দে ক্যান ডু ইট অন দেমসেলভস। লাইক প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যেটা জয়েন্ট স্টক কোম্পানি করবে সেটা হচ্ছে কোম্পানিই করছে। আর্টিফিশিয়াল পার্সোনালিটি, এটা হচ্ছে লাইক ওদের যে একটা লিগাল আলাদা এক্সিস্টেন্স আছে, দ্যাট ওয়ান। সেপারেট লিগাল এন্টিটি, কমন সিল বললাম। পারপিচুয়াল সাকসেশন, ওই যে বললাম যে কোনো পার্টনারের বা কোনো পার্টনার না, কোনো শেয়ার হোল্ডারের ডেথে কোম্পানির অ্যাক্টিভিটিস থেমে যাবে না বা ডিজলভ হবে না। ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার, অন্যান্য কোম্পানির মতো, মানে যেমন পার্টনারশিপ বিজনেস বা সোল প্রপার্টরশিপ বিজনেসে যেমন শেয়ার ট্রান্সফার করা যায় না, জয়েন্ট স্টক কোম্পানিতে ফ্রিলি ট্রান্সফার করা যায়। লিমিটেড লায়াবিলিটি হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমাদের লায়াবিলিটি লিমিটেড। তুমি যেই তোমার যেটা ফেস ভ্যালু, যত টাকা দিয়ে তুমি ওখানে শেয়ার কিনেছো, তোমার শুধু ততখানি লায়াবিলিটি। যদি ইন কেস কোনো লস হয় বা কোম্পানি ডিজলভ হয়, তখন তোমার ডেট জাস্ট ওই অতটুকুই। আচ্ছা, সেপারেশন অফ ওনারশিপ ফ্রম ম্যানেজমেন্ট, আলাদা একটা ম্যানেজমেন্ট অর্গানাইজেশনটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে। আচ্ছা, বেসিক্যালি না জয়েন্ট স্টক কোম্পানির যারা ম্যানেজমেন্টে থাকে বা যারা ডিরেক্টরস হয়, তারা কিন্তু মানে শেয়ার হোল্ডাররা হতে পারবে না। কিন্তু যারা ম্যানেজমেন্টে বা ডিরেক্টর হয়, তাদের কিন্তু ডিরেক্টর হওয়ার জন্য তাদেরকে একটা পার্টিকুলার শেয়ার কিনতে হয়। ওকে, আচ্ছা। দেন স্ট্যাটুটরি, এগুলো হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল থাকবে অনেক বেশি। রিজিডিটি অফ অবজেক্ট, মানে এটার অবজেক্ট ক্লজে বেসিক্যালি বলা থাকবে একদম ডিটেলসে যে কী কী সেক্টরে বা কী কী পারপাস আছে এই বিজনেসটার। দেন স্ট্রিক্ট লিগাল ফর্মালিটিস টু কমেন্স দ্য বিজনেস। তারপর সোশ্যাল বেনিফিটস, অ্যাকাউন্টেবিলিটি অফ শেয়ার হোল্ডার্স, পাবলিক কনফিডেন্স, স্কোপ অফ এক্সপ্যানশন, এগুলো হচ্ছে সব ফিচার্স। আচ্ছা, এগুলো না এখানেও পড়বো আমরা। ওকে, ইম্পর্টেন্স অফ কোম্পানি অর্গানাইজেশন অ্যান্ড লিমিটেশন, এগুলো একটু তোমরা পড়ে আমাকে বলো যে তোমাদের এখানে কোনো বুঝতে সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা থাক, আমি একটু ইন শর্ট বলে দিই। আচ্ছা, কোম্পানি অর্গানাইজেশনে বেসিক্যালি এগুলো না মোস্টলি লাইক অনেক লার্জ স্কেল বিজনেস হয়। সবগুলো লার্জ স্কেল যেসব বড় বড় কোম্পানি, এগুলো সবগুলোই কিন্তু জয়েন্ট স্টক কোম্পানি। সো যত বড় লার্জ স্কেল বিজনেস, তত বেশি প্রফিট, তত বেশি ক্যাপিটাল অ্যান্ড অল। প্রপার ইনভেস্টমেন্ট ফিল, এখানে হিউজ লেভেলের একটা ইনভেস্টমেন্ট সেক্টর। এখানে লাইক অনেক অ্যামাউন্ট অফ পিপল ওরা ইনভেস্ট করতে পারে, এখন দিয়ে প্রফিট গেইন করতে পারে। লাইক তুমি অল্প একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলাম, বাট তোমার একটা প্রফিট থাকবে, একটা পোর্শন থাকবে কোম্পানিতে, এরকম। এনকারেজিং সেভিংস অ্যান্ড ফর্মিং ক্যাপিটাল, লাইক জয়েন্ট স্টক কোম্পানি যেটা তুমি অল্প একটু অ্যামাউন্ট দিয়ে তুমি ইনভেস্ট করে এটা প্রফিট পেতে পারছো, তাহলে লাইক মানুষ আরও বেশি এনকারেজড ফিল করে, ইন্সপায়ার্ড ফিল করে। আর এখানে যেহেতু রিস্ক অনেক বেশি কম, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, ফ্যাসিলিটিস অফ রিস্ক ডিস্ট্রিবিউশন, অনেক মানুষ মিলে করে, অ্যান্ড লায়াবিলিটি অনেক লিমিটেড, সো রিস্ক ডিস্ট্রিবিউশনটা অনেক বেটার।
creating opportunity of employment, এগুলো যেহেতু লার্জ স্কেল বিজনেস, হিউজ এমপ্লয়মেন্ট সেক্টরস ক্রিয়েট করে। ওকে, দেন ইউজ অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড টেকনিক্স কোম্পানি বিজনেসে হয়। Observing social responsibility, establishing international relations, developing management profession, tax relief, public confidence, popularity, stimulation of savings and investment, democratic control. এগুলা আই হোপ তোমরা বুঝছো, যদি কোনোটা না বুঝো দেন লেট মি নো। আচ্ছা, দেন আমরা তাহলে একটু লিমিটেশনগুলো দেখি। অ্যাডহারেন্স টু টু মেনি লিগাল ফর্মালিটিস, মানে একটা একটা জয়েন্ট স্টক কোম্পানি আর কি, যখন তুমি ফর্ম করবা তুমি প্রচুর লিগাল প্রসেস দিয়ে যাওয়া লাগবে, অনেক কিছু করা লাগে, যেগুলো আমরা পড়বো স্টেপ বাই স্টেপ, যেগুলো পার্টনারশিপ বা সোল প্রপার্টিশিপ বিজনেসে তার কিছুই লাগে না। তারপর কনসেন্ট্রেশন অফ পাওয়ার্স ইন আ ফিউ হ্যান্ডস, ওই যেটা ম্যানেজমেন্ট সিস্টেমের হাতে বা বোর্ড অফ ডিরেক্টরসদের হাতে সব পাওয়ার থাকে, যেটার জন্য নেপোটিজম, তারপর অনেক ধরনের বায়াসনেস হতে পারে। এক্সেসিভ গভর্নমেন্ট কন্ট্রোল, গভর্নমেন্টের যেহেতু অনেক কিছু তোমার লিগাল প্রসেসে সব কিছু হয়, সো অবভিয়াসলি গভর্নমেন্টের একটা হিউজ কন্ট্রোল থাকবে। ফ্রডুলেন্ট ম্যানেজমেন্ট, ওই যে বললাম নেপোটিজম, বায়াসনেস এসব কাজ করে। তারপর বিউরোক্রেটিক কন্ট্রোল, অনেক বেশি আমলাতন্ত্র, প্রচুর রুলস, অতিরিক্ত স্ট্রিক্ট রুলস এইসব থাকতে পারে। দেন ইনফ্লেক্সিবিলিটি, একটা হিউজ, একটা লার্জ স্কেল বিজনেস প্রচণ্ড ইনফ্লেক্সিবল হয়, এটা ইনস্ট্যান্টলি কোনো একটা ডিসিশনের বেসিসে বা কিছুর কোনো এনভায়রনমেন্টের চেঞ্জেসের সাথে এটা কিন্তু চেঞ্জ করা যায় না। মনোপলিস্টিক কন্ট্রোল অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ কনজিউমার্স, লাইক যেহেতু লার্জ স্কেল বিজনেস হয় এগুলা, সো মার্কেটে কী করে যে মানে ওরা হচ্ছে মার্কেটটাকে কাইন্ড অফ ওন করে ফেলে, লাইক বলতে গেলে মোস্ট অফ দ্য মার্কেট তারা কন্ট্রোল করে, দ্যাটস মনোপলিস্টিক কন্ট্রোল। তারপর লেবার এক্সপ্লয়টেশন সব থেকে বেশি এই যে জয়েন্ট স্টক কোম্পানিতে হয়। সোশ্যাল অ্যাবিউজ, লার্জ স্কেল বিজনেসগুলো প্রচুর পরিমাণে ওয়েস্ট, প্রচুর পরিমাণে পলিউশন কজ করে। সো যেমন ওরা অনেক ধরনের কী বলে এই যে অনেক ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআরও যেমন ওদের আছে, তেমন তার সাথে সাথে ওরা কিন্তু সব থেকে বেশি পলিউশনও করে। আচ্ছা, আই হোপ কোনো প্রবলেম নাই। আচ্ছা, দেন আমরা টাইপস অফ অর্গানাইজেশন পড়ি, মানে কোম্পানি অর্গানাইজেশন। অন দ্য বেসিস অফ লায়াবিলিটি, on the basis of liability company is divided into three parts. একটা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি আর আনলিমিটেড কোম্পানি। কোম্পানি লিমিটেড বাই শেয়ার হচ্ছে তোমার যখন একটা শেয়ার হোল্ডারের লায়াবিলিটি জাস্ট তার ফেস ভ্যালু অবধি লিমিটেড। লাইক ফর এক্সাম্পল, কেউ 1000 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছে, 1 সেকেন্ড গাইস, হ্যাঁ, কেউ 1000 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছে, তো এখন যদি কোম্পানি কোনো কারণে ডিজলভ হয় বা কোনো কারণে প্রচুর লস ফেস করে অ্যান্ড ওরা অনেক বেশি ডেটে পড়ে যায়, তখন কিন্তু শেয়ার হোল্ডার সবাইকে তাদের পার্সোনাল বা পার্সোনাল যেসব প্রপার্টি সেখান থেকে কিছু দেওয়া লাগবে না। ওরা যতখানি দিয়ে শেয়ারটা কিনেছে, ওই মনে করো সে 1000 টাকা দিয়ে শেয়ার কিনেছে, তখন তার জাস্ট ওই 1000 টাকাটাই যাবে, ওটা আর পাবে না। বাট এমনি তার আর কিছু এক্সট্রা খরচ দিতে হচ্ছে না। সো দ্যাটস ওদের লায়াবিলিটিটা লিমিটেড, যত টাকা দিয়ে কিনেছে শুধু ওই ফেস ভ্যালু অবধি তাদের লায়াবিলিটি। কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি, এটা বেসিক্যালি না কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এরকম কয়েকটা শেয়ার হোল্ডাররা কী করে যে আমরা যখন কন্ট্রাক্ট করে বা যখন তারা কোম্পানিতে সাইন ইন করে, তখন এরকমভাবে লিখে দেয় যে আচ্ছা যদি কোম্পানি কখনো ডিজলভ হয়ে যায় বা কোম্পানি যেই টাইমে ওয়াইন্ড আপ হবে, ওই টাইমে আমি কোনো একটা পার্টিকুলার অ্যাসেট বা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাকা দিব বা একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমার অ্যাসেট দিয়ে কোম্পানিকে হেল্প করবো, এরকম। এই যে দেওয়াই আছে, ইটস দ্য শেয়ার হোল্ডার্স আন্ডারটেকিং টু কন্ট্রিবিউট টু দ্য অ্যাসেটস ইন দ্য ইভেন্ট অফ বিং ওয়াইন্ড আপ where he is member or within 1 year afterwards for payment of debts and liability. ওকে, এটা আগে থেকেই দেওয়া থাকে যে মানে রিটায়ারমেন্ট অ্যান্ড স্পেসিফাইড, আগে থেকেই কন্ট্রাক্টে মানে এটা বলে দেওয়া থাকে। আচ্ছা, আনলিমিটেড লায়াবিলিটি মানে যেসব পার্টনারদের বা যেসব শেয়ার হোল্ডারদের আনলিমিটেড লায়াবিলিটি, ইন কেস অফ এনি ডেট অর লস, তখন ওরা আর কি আনলিমিটেডলি লায়াবল থাকে। আচ্ছা, প্রবলেম নাই কোনো। আচ্ছা, আমি এটাতে যাই এবার। কোম্পানি অন দ্য বেসিস অফ ইনকর্পোরেশন, ইনকর্পোরেশন মানে ওই যে আমি বললাম ফর্মেশন, দ্য বেসিস অফ ফর্মেশন বা রেজিস্ট্রেশন, যেটা বলো কীভাবে আর কি ফর্ম হয়, কিসের বেসিসে। আচ্ছা, চার্টার্ড কোম্পানি, চার্টার্ড কোম্পানি ইজ ফর্ম বাই স্পেশাল ডিক্রি হবে or charter
অফ দ্য কিংস অ্যান্ড কুইন্স এগুলো এখন আর নাই, আগে ছিল, এখন এগুলো প্রভোক করে দেওয়া হয়েছে। মানে বেসিক্যালি কিং বা কুইন কোনো একটা পার্টিকুলার রাজ্য, যেমন ইংল্যান্ডের কুইনের পারমিশনে বা ওদের থেকে পার্সোনালি ওদের থেকে স্পেশাল পারমিশনের থ্রুতে ওই কোম্পানিটা ক্রিয়েট করা হচ্ছে। দ্যাটস চার্টার্ড কোম্পানি। এখন আর এরকম কোম্পানি নাই, আগেই হতো, এখন আর মানে এগুলা ক্রিয়েট করা যায় না, এই ওয়ে নাই। ওকে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। অলরাইট, স্ট্যাচুটরি কোম্পানি হচ্ছে তোমার যেসব কোম্পানি দে আর ফর্মড অ্যান্ড রেগুলেটেড বাই দ্য স্পেশাল অ্যাক্ট অফ লেজিসলেশন। মানে ওরা বেসিক্যালি একটা আলাদা, ওটা ফর্ম করার জন্য একটা আলাদা স্পেশাল অ্যাক্ট ক্রিয়েট করা হয়েছে, ওই অ্যাক্টটার ওয়াইজ ওরা আর কি ফর্ম হয়। দ্য মেইনলি হচ্ছে এগুলো সোশ্যাল ওয়েলফেয়ার, এইসব বিভিন্ন পারপাসে এই টাইপের কোম্পানিগুলো ফর্ম হয় ইন জেনারেল। যেমন মেনটেনিং অ্যান্ড অ্যাসিলারেটিং দ্য ফেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি, যেমন ওয়াসা, ডেসা, বিটিটিবি, এগুলো লাইক সোশ্যাল যেসব মানে পাবলিককে আর কি ভ্যারিয়াস কাইন্ড অফ তোমার সার্ভিস প্রোভাইড করে আর কি। হ্যাঁ, অ্যান্ড রেজিস্টার্ড কোম্পানি হচ্ছে কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। এই ইয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট। লাইক যেমন পার্টনারশিপের জন্য 1932, তারপর কোম্পানির জন্য এক সেকেন্ড, হ্যাঁ কোম্পানির জন্য 1994, অ্যান্ড কোঅপারেটিভের জন্য আই থিঙ্ক 2006 আর, আচ্ছা ওটা তখন দেখবো। আচ্ছা যাই হোক, এই কোম্পানি অ্যাক্টগুলো অনেক ইম্পর্ট্যান্ট। রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, আচ্ছা। দেন উই হ্যাভ কোম্পানি অন দ্য বেসিস অফ নাম্বার অফ মেম্বার্স। পাবলিক অ্যান্ড প্রাইভেট কোম্পানিটা আমরা একটু পরে পড়ি, এগুলো এটা ছেড়ে পরে পড়ি, আগে অন্যান্যগুলো পড়ি। কোম্পানিজ অন দ্য বেসিস অফ ওনারশিপ, টু টাইপস, এটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, এটা হচ্ছে নন গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানি হচ্ছে 51% অর মোর গভর্নমেন্ট ওন করে, গভর্নমেন্টই ম্যানেজ করে, অ্যান্ড গভর্নমেন্টই ওটার সব ডিসিশনস নেয়। নন গভর্নমেন্ট কোম্পানি হচ্ছে যেটার ম্যাক্সিমাম শেয়ার্স বা 51% অর মোর শেয়ার্স প্রাইভেট হ্যান্ডে থাকে, ওটার ম্যানেজমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি ডিসিশন সব কিছু প্রাইভেট ট্রাই করে। ইজি। ওকে, আদার টাইপস অফ কোম্পানি, হোল্ডিং কোম্পানি। ইফ আ কোম্পানি, মানে ধরো কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি আছে, এখন কোম্পানি বি কোনো কারণে উইক হয়ে গেছে, এখন ওরা ওদের শেয়ার বেচে দিচ্ছে, 50%-এর বেশি শেয়ার বেচে দিচ্ছে কোম্পানি বি কোম্পানি এর কাছে। এখন কোম্পানি এ যদি কোম্পানি বির 50% বেশি শেয়ার কিনে নেয়, তখন কোম্পানি এ হয়ে যাবে হোল্ডিং কোম্পানি। সো কোম্পানি, সো হোল্ডিং কোম্পানি কি, যখন একটা সার্টেন কোম্পানি অন্য একটা কোম্পানির 50%-এর বেশি শেয়ার কিনে নেয়, তখন ওটা হোল্ডিং কোম্পানি। আর যেই কোম্পানিটার 50%-এর বেশি শেয়ার অন্য কোম্পানি কিনে নেয়, সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। অলরাইট, এখানে এক্সাম্পল আছে বেক্সিমকো, স্কোয়ার, বসুন্ধরা, যমুনা, অল দিস। আচ্ছা, আর সাবসিডিয়ারি কোম্পানি আর কোম্পানি হুজ ম্যাক্সিমাম শেয়ার, ভোটিং রাইট, অপারেটিং। আচ্ছা, বাই দ্য ওয়ে, হোল্ডিং কোম্পানি যখন সাবসিডিয়ারি কোম্পানি থেকে সব কিছু কিনে নিচ্ছে, তখন কিন্তু ওদের সব রকমের ডিসিশন মেকিং, ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস, ভোটিং পাওয়ার, অপারেটিং সব কিছু হোল্ডিং কোম্পানির অধীনে চলে যায়। সাবসিডিয়ারি কোম্পানি ওরা থাকছে, ওটা এক্সিস্ট করছে, কিন্তু ওইটাকে মেইনলি বলতে গেলে কন্ট্রোল করে হোল্ডিং কোম্পানি। ফরেন কোম্পানি হচ্ছে এক কোম্পানি ইনকর্পোরেটেড ইন আ ফরেন ল্যান্ড, বিদেশি যে কোনো কোম্পানি, তারা মানে যেটা এই ধরো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে অন্য কোনো একটা দেশে কোনো কোম্পানি আর কি স্ট্যাবলিশ হয়েছে, সো সেটা হচ্ছে ফরেন কোম্পানি। বাট অন্য কান্ট্রির ক্ষেত্রে যদি বলো, ধরো আমাদেরটা ওদের জন্য ফরেন কোম্পানি। এরকম মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে কোম্পানিজ দ্যাট হ্যাভ দেয়ার প্রেজেন্স ইন বিজনেস ইন টু অর মোর কান্ট্রিজ। আচ্ছা, মানে একটা কোম্পানি যেটার ব্রাঞ্চ আছে অনেকগুলা, একটা না, মোর দ্যান ওয়ান কান্ট্রি, আরও বিভিন্ন দেশে ওদের ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, এমএনসি যেটা। আচ্ছা, এক্সিস্টিং কোম্পানি হচ্ছে কোম্পানি ফর্মড registered under any of the previous companies law before the Companies Act 1994। মানে আমরা তো ফলো করি কি কোম্পানিজ অ্যাক্ট 1994 এর বেসিসে তো আমরা কোম্পানি ক্রিয়েট করি, বাট এটার আগে যেসব কোম্পানিগুলো অলরেডি ক্রিয়েট হয়ে আছে ওগুলো হচ্ছে এক্সিস্টিং কোম্পানি। দেন নন ট্রেডিং অর নন প্রফিট কোম্পানি হচ্ছে দ্য কোম্পানি সার্ভিং পাবলিক পারপাস in return for that they enjoy special treatment under the law। আচ্ছা,
তারপর স্পেশাল কোম্পানি হচ্ছে কোম্পানি created to fulfill narrow or specific or any temporary objective. আচ্ছা, যেমন ইন্স্যুরেন্স কোম্পানিজ which are established according to Insurance Act 2010. অলরাইট, এখান পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমি অ্যাজিউমিং যে কারোর প্রবলেম নাই। ওকে, দেন এবার পড়ি আমরা প্রাইভেট কোম্পানি অ্যান্ড পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি বেসিক্যালি, পাবলিক কোম্পানি অ্যান্ড প্রাইভেট কোম্পানি হচ্ছে বেসিক্যালি একটা তোমার পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারবে, যেটা পাবলিক কোম্পানি। আর প্রাইভেট কোম্পানি হচ্ছে পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারবে না। ওরা পাবলিকের থেকে কোনো রকমের কোনো নিতে পারবে না, বলেন ক্যাপিটাল ওখান থেকে তুলতে পারবে না আর কি। ওরা ক্যাপিটাল বা ফান্ড কালেকশনের জন্য পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারবে না, এটা পার্সোনাল হতে হবে। এখানে ওদের অনেকগুলো ডিফারেন্স আছে, প্রাইভেট কোম্পানি অ্যান্ড পাবলিক কোম্পানির অনেকগুলো ডিফারেন্স আছে। প্রাইভেট কোম্পানি যেমন ফর্মেশন প্রসেসটা ইজিয়ার, ওদের জাস্ট রেজিস্ট্রেশন করার পরে মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পরে ওরা ওদের অ্যাক্টিভিটিস পারসিউ করতে পারে, শুরু করে দিতে পারে। পাবলিক কোম্পানির কমেন্সমেন্ট লাগে, প্রসপেক্টাস লাগে, অনেক কিছু লাগে। তারপর নাম্বার অফ মেম্বার্স, যেমন প্রাইভেট কোম্পানিতে মিনিমাম 2টা আর ম্যাক্সিমাম 50 নাম্বার অফ মেম্বার্স থাকবে, 2 জনের কম না আর 50 জনের বেশি না। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন, মিনিমাম 7 জন মেম্বার্স লাগবেই, অ্যান্ড জয়টা শেয়ার তো ওই কয়টা মেম্বার, এটার কোনো ফিক্সড কোনো ম্যাক্সিমাম মেম্বার নাই। কমেন্সমেন্ট অফ বিজনেস, প্রাইভেট লিমিটেড কোম্পানি জাস্ট লাইক বার্থ সার্টিফিকেট বা ওদের ইনকর্পোরেশন সার্টিফিকেট পাওয়ার পরেই কাজ শুরু করে দিতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগবে। আচ্ছা, হ্যাঁ, ওকে। দেন সেল অফ শেয়ারস, ওরা পাবলিককে সেল করতে পারবে না, একজন পারবে। প্রসপেক্টাস, যেমন প্রাইভেটের প্রসপেক্টাস ইস্যু করা লাগে না, পাবলিকের লাগে। ট্রান্সফার অফ শেয়ারস, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তুমি ইজিলি শেয়ার কখনোই কাউকে ট্রান্সফার করতে পারবা না, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পারবা। নাম্বার অফ ডিরেক্টরস, প্রাইভেট লিমিটেডে যেমন মিনিমাম 2টা লাগে আর পাবলিক লিমিটেড মিনিমাম 3টা লাগে। অ্যান্ড আরও অনেকগুলো আছে ডিফারেন্স, এগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিও। করে কি, হ্যাঁ, যেমন তারপর প্রাইভেট লিমিটেড যেমন পিভিটি লিমিটেড, প্রাইভেট লিমিটেড থাকা লাগে কোম্পানির নামের পিছে, পাবলিক এটা লাগে না, জাস্ট লিমিটেড থাকলেই হয়। আচ্ছা, তারপর মেম্বার্স, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এরকম অনেকগুলো ডিফারেন্স আছে, একটু তোমরা নিজেরা পড়ে নিও। ওকে, আচ্ছা, হ্যাঁ। দেন দ্য কনভার্সন অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন্টু আ পাবলিক লিমিটেড কোম্পানি। অনেক সময় কি হয়, ক্যাপিটালের যখন ফান্ড কম পড়ে বা ওরা যখন ক্যাপিটাল বাড়াতে চায়, তখন ওরা কি করতে চায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার হতে চায়, কারণ তাহলে ওরা পাবলিকের থেকে আর কি ফান্ড কালেক্ট করতে পারবে, ওদের থেকে আর কি শেয়ার বিক্রি করে তখন ওরা টাকা কালেক্ট করতে পারবে। সো হোয়াট আর দ্য স্টেপস? ফার্স্ট হচ্ছে অ্যাডপশন অফ স্পেশাল রেজলিউশন অ্যান্ড অল্টারনেশন অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। প্রাইভেট লিমিটেড কোম্পানি চেঞ্জ করার জন্য ওদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটাকে কমপ্লিটলি চেঞ্জ করে পাবলিক লিমিটেড কোম্পানির মতো করতে হবে, যেমন ওদের নাম্বার অফ মেম্বার চেঞ্জ করতে হবে, অল দ্যাট, ভিতরে সব রুলস, মানে বেসিক্যালি ওটাকে পাবলিক লিমিটেড কোম্পানির যেসব রুলস ওটা করতে হবে, ওদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটাকে চেঞ্জ করতে হবে। দেন সাবমিশন অফ প্রসপেক্টাস অর স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তো এমনি প্রসপেক্টাস ইস্যু করা লাগে না, পাবলিকে লাগে, সো ওইটাই সাবমিট করতে হবে প্রসপেক্টাস। আর যদি প্রসপেক্টাস না সাবমিট করতে পারে তাহলে স্টেটমেন্ট ইন লিউ সাবমিট করতে হবে। ওকে, দেন এনহ্যান্সমেন্ট ইন দ্য নাম্বার অফ ডিরেক্টরস অ্যান্ড সাবমিশন অফ দ্য লিস্ট অফ ডিরেক্টরস, যেহেতু 2টা মিনিমাম থাকতে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, তো যদি মিনিমাম 3টা না থাকলে ওটা বাড়িয়ে 3টা করতে হয় অ্যাটলিস্ট। দেন রেকটিফিকেশন অফ নেম, প্রাইভেটটা সরাই দিয়ে নর্মাল করতে হয়। আচ্ছা, alright, then the method of formation of a company organization according to Company Act 1994. There are 4 steps যেটার থ্রুতে একটা কোম্পানি আলটিমেটলি ফর্ম হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রমোশনাল স্টেজ। এই স্টেজে 6টা কাজ থাকে। একটা হচ্ছে আইডেন্টিফাইং সেক্টর, প্রমোটার্সরা ডিসাইড করে যে আমরা এই কোম্পানিটার আমরা কি অবজেক্টিভ বা কি অ্যাক্টিভিটিস করবো, আমরা এটা কিসের বিজনেস করবো, এক্স্যাক্টলি কী কাজ করবো, মানে কোন সেক্টরে আমরা কাজ করবো। ফিজিবিলিটি স্টাডি, এটা বেসিক্যালি এই সেক্টরতে ওরা কী করে রিসার্চ করে
যে আচ্ছা এটা কি ওয়ার্ক করবে নাকি করবে না, মার্কেট রিসার্চ করে, তারপর কাস্টমার্স রিভিউ নেয়, মানে বিজনেসটাকে কীভাবে ওয়ার্ক করাবে বিজনেসটার বিষয়ে তারা রিসার্চ করে। ওকে, দেন অ্যাপ্রুভাল অফ প্রজেক্ট, দেন ওই প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করা লাগে রেজিস্ট্রেট থেকে। দেন প্রিপেয়ারিং আ ফাইন্যান্সিয়াল প্ল্যান। ওকে, দেন একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান ওরা ডিসাইড করে যে কত টাকা ক্যাপিটাল, লায়াবিলিটিস, এভরিথিং। দেন একটা নেম সিলেক্ট করে, যে নেমটা লিগাল হতে হবে, আরও বিভিন্ন রুলস আছে কয়েকটা, যে এই পার্টিকুলার কোনো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এদের নামের সাথে হওয়া যাবে না, এরকম। তারপর কালেক্ট নেম ক্লিয়ারেন্স, ওই মানে ওটা অফিসিয়াল জায়গা থেকে তোমার নেম ক্লিয়ারেন্সটা কালেক্ট করে, নেম প্লেট বা হোয়াট এভার। আচ্ছা, ওকে, দেন উই হ্যাভ দ্য ডকুমেন্ট প্রিপারেশন স্টেজ। এই স্টেজে ওরা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা ক্রিয়েট করে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির মেইন ডকুমেন্ট, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে তোমার অপারেশনাল ডকুমেন্ট। এটার পরেই মনে হয় আমরা পড়বো না, হ্যাঁ এটার পরেই পড়বো, তখন ডিসকাস করছি। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কালেক্ট করতে হবে তারপর থার্ড স্টেজে, অ্যান্ড ফোর্থ স্টেজে হচ্ছে কমেন্সমেন্ট স্টেজ। অবশ্য পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সার্টিফিকেট অফ কমেন্সমেন্টও কালেক্ট করা লাগে কমেন্স করার আগে। কমেন্সমেন্ট স্টেজে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ক্যাপিটাল কালেক্ট করা, ক্যাপিটাল রেইজ করা। আচ্ছা, দেন মেমোরেন্ডাম, হোয়াট ইজ দ্য মেইন document of a company, or what is the charter of a company, বা what is the constitution of a company, এই যে কোনো কোয়েশ্চেন আসলে, বা what is the fundamental document of a company, এর অ্যান্সার হবে মেমোরেন্ডাম। এরা সব থেকে, একটা কোম্পানির জন্য সব থেকে এসেনশিয়াল ডকুমেন্ট হচ্ছে মেমোরেন্ডাম। আচ্ছা, মেমোরেন্ডামে কি কি থাকে? 6টা বিষয় থাকে। এটা হচ্ছে কোম্পানির নেম, অ্যাড্রেস, অবজেক্ট, ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। এই 6টা টপিক থাকে মেমোরেন্ডামে, যেগুলো আছে কমপ্লিটলি ডিফাইন করে যে এই কোম্পানিটা কী, বা এটা কীভাবে এটা কাজ করবে, বা এটার অবজেক্টিভ কী, অ্যান্ড অল দিস। এটা হচ্ছে সবথেকে এসেনশিয়াল ডকুমেন্ট অফ আ কোম্পানি অর্গানাইজেশন। আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট উই হ্যাভ দ্য নেম ক্লজ। নেম ক্লজে কয়েকটা রুলস মেনে আমাদেরকে একটা নেম ডিসাইড করতে হবে কোম্পানির জন্য। যেমন লিগাল হতে হবে, অন্য কোনো কোম্পানির সাথে আইডেন্টিক্যাল থাকা যাবে না, বা এমন কোনো নেম রাখা যাবে না যেটা মনে হয় যে আচ্ছা আমি অন্য কোনো একটা কোম্পানির আমি সাবস্টিটিউট, এরকম। বা কোনো রকমের, এই যে কোনো রকমের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এম্পেরার, এদের নাম রাখা যাবে না। সো দিস আর দ্য ফিউ রুলস যেটা বেসিসে আর কি, যেটা ফলো করে আমাদেরকে নেম ক্লজটা আর কি ডিসাইড করতে হবে। আচ্ছা, দেন অ্যাড্রেস ক্লজে মানে কোম্পানি কোথা থেকে তাদের সব কার্যক্রম পরিচালনা করবে, এরকম একটা জায়গা। আর ওখানে সব রকমের অফিসিয়াল নোটিশ এই সব কিছু যাবে। অবজেক্ট ক্লজে কি থাকে? অবজেক্ট ক্লজে থাকে হচ্ছে কোম্পানির অ্যাক্টিভিটিস, এই কোম্পানিটা এক্স্যাক্টলি কী কী কাজ করবে, কী বিষয়ে, তারপর কোন সেক্টরে ওরা কাজ করবে, অল দিস থাকে অবজেক্টিভ ক্লজে। আচ্ছা, দেন উই হ্যাভ দ্য ক্যাপিটাল ক্লজ। এই ক্যাপিটাল ক্লজে তোমার, হ্যাঁ, কত টাকা দিয়ে আমি বিজনেস স্টার্ট করছি এই সব কিছু ক্যাপিটালের বিষয়ে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস, কয়টা শেয়ার, কয়জন শেয়ার হোল্ডার, কতখানি ক্যাপিটাল, কে কয়টা শেয়ার কিনেছে, এভরিথিং এখানে দেওয়া থাকে। তারপর এক একটা শেয়ারের দাম কত। ওকে, দেন উই হ্যাভ দ্য লায়াবিলিটি ক্লজ। এখানে হচ্ছে মেইনলি বলা থাকে যেটা মানে একটা কোম্পানিতে কার কি টাইপের লায়াবিলিটি, যে আমরা পড়লাম না যে টাইপস অফ কোম্পানি অন দ্য বেসিস অফ লায়াবিলিটি, ওরকম মানে বলে দেওয়া থাকে যে কার কিরকম লায়াবিলিটি অ্যান্ড অল, কত টাকা লায়াবিলিটি, এসব কিছু। অ্যাসোসিয়েশন ক্লজ হচ্ছে বেসিক্যালি এটাকে কনসেন্ট ক্লজও বলে। হ্যাঁ, এই ক্লজটাতে বেসিক্যালি তোমার সব প্রমোটাররা বা যারা কোম্পানিটাকে মেইন ইনিশিয়েটার যারা, হ্যাঁ ওরা ইনিশিয়েট নিয়েছে কোম্পানিটাকে ফর্ম করার, তারা সবার একটা সাইন থাকে, হ্যাঁ ওদের ইনফরমেশন থাকে, ওদের একটা ফর্ম থাকে, ওই লিস্টে ওদের সবার লিগাল কনসেন্ট এগুলো দেওয়া থাকে, আর ওখানে ওদের সাইন থাকে। এটাকে কনসেন্ট ক্লজও বলা হয়ে থাকে অ্যাসোসিয়েশন ক্লজটাকে। ওকে, আচ্ছা, এখান পর্যন্ত বলো কারো কোনো প্রবলেম আছে নাকি? এবার অল্টারেশন অফ মেমোরেন্ডামে যদি তুমি কোনো রকমের চেঞ্জেস আনতে চাও, সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য নেম অফ দ্য ক্লজ,
সরি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য নেম ক্লজ, মানে তুমি কোম্পানির নামটা চেঞ্জ করতে চাইছো, তখন তোমাকে কী কী 3টা স্টেপ কী কীভাবে চেঞ্জ করবা। ফার্স্টে তোমাকে একটা স্পেশাল রেজলিউশন পাস করতে হবে জেনারেল মিটিংয়ে, তারপর তোমাকে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে অফিসিয়ালি, তারপর তোমাকে তোমার ওই অ্যাপ্রুভালটা, গভর্নমেন্টের যে অ্যাপ্রুভালটা, ওটা রেজিস্ট্রারের কাছে আর কি সাবমিট করতে হবে। দেন ইউ ক্যান ফাইনালি চেঞ্জ ইউর নেম। এগুলোকে অনেক বড় করে লেখা আছে, আমি সেখানে একদম পয়েন্ট টু পয়েন্ট দিয়ে দিয়েছি যে এক্সাক্ট কী কী করতে হবে। অ্যান্ড অবজেক্ট ক্লজে কি, মানে অবজেক্ট ক্লজ চেঞ্জ করতে গেলে তোমার কী করতে হবে, ফার্স্টে তোমাকে স্পেশাল রেজলিউশন পাস করতে হবে, তারপর কোর্টের অ্যাপ্রুভাল পেতে হবে। দেখো নেম ক্লজ চেঞ্জ করার সময় কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগছে, কিন্তু অবজেক্ট ক্লজ চেঞ্জ করার সময় কিন্তু কোর্টের অ্যাপ্রুভাল লাগবে। শুধু তাই না, এই যে এগুলোতেও কিন্তু তোমার কোর্টের অ্যাপ্রুভালই লাগে, কিন্তু খালি নেম ক্লজ চেঞ্জ করার সময় গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। ওকে, দেন গেট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট, তারপর প্রিন্টেড কপি অফ দ্য অ্যামেন্ডেড মেমোরেন্ডাম, মানে বেসিক্যালি অ্যাপ্রুভালটা তোমাকে 90 দিনের মধ্যে রেজিস্ট্রারের অফিসে সাবমিট করতে হবে। মানে সেম থিং, এটাকে 90 দিনের মধ্যে সাবমিট করতে হবে, না হলে কিন্তু তোমার ওটাকে আর ধরা হবে না। হ্যাঁ, ওটা রিজেক্ট হয়ে যাবে, ওই অ্যাপ্রুভালটা আর কনসিডার করা হবে না। এই ডেটটা 90 দিনটা এটা মনে রাখবা, যে অবজেক্ট ক্লজটা চেঞ্জ করার পর অ্যাপ্রুভাল পাওয়ার 90 দিনের মধ্যে আমাকে রেজিস্ট্রারের অফিসে এটা সাবমিট করতে হবে, না হলে এটা কিন্তু ডিক্লাইন হয়ে যাবে। আচ্ছা, দেন চেঞ্জ অফ সিচুয়েশন অ্যান্ড অ্যাড্রেস ক্লজ। ওকে, এটা হচ্ছে এটার জন্য স্পেশাল রেজলিউশন পাস করতে হবে, এটার জন্য কোর্ট অ্যাপ্রুভাল লাগবে। আচ্ছা, অ্যান্ড এটার জন্য হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এটার জন্য বেসিক্যালি যদি তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করে, তুমি যদি সেম সিটি বা সেম লোকাল এরিয়ার মধ্যে অ্যাড্রেসটা চেঞ্জ করো, তাহলে তোমাকে 28 ডেজের মধ্যে এটা রেজিস্ট্রারের কাছে সাবমিট করে তোমাকে এটা প্রসিড করতে হবে 28 দিনের মধ্যে, নাহলে কিন্তু হবে না। যদি সেম আর কি সেম লোকেশন বা সেম সিটির মধ্যে হয়, ওটা বলে দেওয়া হয়। আচ্ছা, দেন চেঞ্জ অফ ক্যাপিটাল ক্লজ। চেঞ্জ অফ ক্যাপিটাল ক্লজের জন্য কিন্তু তোমার পাস জেনারেল রেজলিউশন। এই সবগুলোর ক্ষেত্রে দেখো, সবগুলোর ক্ষেত্রে স্পেশাল রেজলিউশন, এটার ক্ষেত্রে স্পেশাল, এটার ক্ষেত্রে স্পেশাল, এটার ক্ষেত্রেও স্পেশাল। খালি ক্যাপিটাল ক্লজের ক্ষেত্রে স্পেশাল জেনারেল রেজলিউশন কখন, যখন আমি অ্যামাউন্ট ইনক্রিজ করব, মানে আমি ক্যাপিটাল ক্লজে ফার্স্টে লিখেছিলাম 1,00,000 টাকা, এখন আমি অ্যামাউন্টটা ইনক্রিজ করে 2 লাখ বানাবো, তো বাড়ানোর জন্য ক্ষেত্রে তখন তোমাকে জেনারেল রেজলিউশন পাস করতে হবে, আর যদি কমাতে চাও তখন স্পেশাল রেজলিউশন পাস করতে হবে। এটার ক্ষেত্রেও কোর্ট অ্যাপ্রুভাল, একমাত্র কিন্তু তোমার নেম ক্লজের ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগে। আচ্ছা, বাকি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কোর্টের অ্যাপ্রুভাল লাগে। Submit the declaration of capital change into the registrar's office in 15 days after the receiving of proposal of stating the amount of new capital in the memorandum. এই ডেজগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখো প্রত্যেকটা আলাদা আলাদা করে। হ্যাঁ, এটা যেমন 28 ডেজ যদি সেম লোকাল এরিয়াতে হয়, এটা হচ্ছে 15 ডেজ আফটার গেটিং দ্য অ্যাপ্রুভাল, আর এটা হচ্ছে 90 ডেজ আফটার গেটিং দ্য অ্যাপ্রুভাল। ওকে, নাও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে বলতে গেলে পার্টনারশিপ বিজনেসে যেমন পার্টনারশিপ ডিড, যেমন যে পার্টনারশিপ ডিডে যেমন সব রুলস রেগুলেশন এভরিথিং এসব মেনশন করা থাকে, কীভাবে একটা বিজনেস অপারেট করা হবে, ইন্টারনাল ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং, সব অ্যাক্টিভিটিস কীভাবে পারফর্ম করা হবে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেম থিং ফর কোম্পানি। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে সব রকমের ইন্টারনাল ম্যানেজমেন্ট, রুলস রেগুলেশন, অ্যাক্টিভিটিস সব কিছু মেনশন করা থাকে, যেটা কোম্পানি কীভাবে অপারেট করা হবে, ওইটার অনুযায়ী আমাকে অপারেট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফ দ্য কোম্পানি। সব থেকে ফার্স্ট মোস্ট কিন্তু হচ্ছে মেমোরেন্ডাম, তারপর হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আচ্ছা, ইট রেকর্ডস অল রুলস অ্যান্ড রেগুলেশনস রিলেটেড টু দ্য ইন্টারনাল ম্যানেজমেন্ট। Then private limited company are obligated to produce articles of association. Private limited company কে articles of association দিতেই হবে, সাবমিট করতেই হবে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ওরা অ্যাসোসিয়েশন মানে এও এর বদলে ওরা চাইলে শিডিউল 1 বা টেবিল এ এগুলা দিতে পারে, মানে ইনস্টেড অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন শিডিউল 1 বা ওরা টেবিল এ ফর্ম করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমার কি করা লাগবে, একটা স্পেশাল রেজলিউশন পাস করা লাগবে জেনারেল মিটিংয়ে, দ্যাটস ইট। এটার জন্য কোনো কোর্ট অ্যাপ্রুভাল এইসব লাগে না। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড হ্যাঁ,
কিছু কন্টেন্টস আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন লাইক 40-42টা এরকম নেম অ্যাড্রেস কী কী দেওয়া থাকে। যদি এগুলো খুব ইম্পর্টেন্ট হয়তো, বাট মানে একবার এগুলো নিজে নিজে পড়ে নিও, হ্যাঁ। আচ্ছা, দেন অল্টারেশন অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, কন্টেন্টসগুলো না বেসিক্যালি তেমন একটা আসে না। Alteration of articles of association can change name without court permission, must maintain the rules while alteration, obey law, satisfy the provision of memorandum of association, then cannot increase the liabilities of the shareholders, cannot be done to make fraud with minority shareholders. মানে কোনো শেয়ারহোল্ডারকে কি বলবো, কোনো রকমের ফ্রড করে বা ওদের সাথে চিট করে কোনো রকমের রুলস বানানো যাবে না। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ এমনভাবে করা যাবে না যার জন্য কোনো পার্টিকুলার কম নাম্বার কিছু সংখ্যক শেয়ার হোল্ডার আর কি কী বলবো চিটেড হয়। আচ্ছা, এখানে ডিফারেন্স আছে মেমোরেন্ডাম অফ, এটা না ভালো মতো, আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে ভালো মতো লেখাগুলো? আপু পিকটা ক্লিয়ার না, আর একটু ক্লিয়ার করে দেওয়া গেলে ভালো হতো। আচ্ছা তাহলে আমি যখন করবো তখন ক্লিয়ার করে দিয়ে দিব, না হয় তখন আর কি এটা দিয়ে দিব। আচ্ছা, এমনি দেখা যায় না না ভালো মতো? মানে জুম জুম করলে করলে দেখা দেখা যায়। যাচ্ছে। আচ্ছা, আমি দেখি একটু ভালো ছবি তুলে তখন দিয়ে দিব। এটা তোমরা পড়ে নিও, এটা খুব বেশি কিছু না, আছে মানে যেমন একটা হচ্ছে যেমন তোমার কোম্পানির ইনফরমেশন, বেসিক্যালি মেমোরেন্ডামটা, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন এইসব। তারপর আরও কয়েকটা ইম্পর্টেন্স আছে, অল্টারেশন আছে যেমন ডিফারেন্স, রেজিস্ট্রেশন আছে, অ্যাপ্লিকেশন অফ রুলস, অপশনাল হচ্ছে যেমন মেমোরেন্ডামটা ম্যান্ডেটরি আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা অপশনাল। তো মিসআন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা ইললিগাল ওয়ার্কিং এরিয়া অ্যান্ড অল দ্যাট, আচ্ছা এগুলো একটু নিজে নিজে পড়ে নিও এগুলো, আর যদি কিছু না বুঝো দেন আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, তারপর প্রসপেক্টাস একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিকেই ইস্যু করতে হয়। প্রসপেক্টাসে এক্স্যাক্টলি কী কী থাকে? প্রসপেক্টাস হচ্ছে ইনভাইটিং দ্য ডকুমেন্ট ইনভাইটিং দ্য জেনারেল পাবলিক টু সাবস্ক্রাইব টু দ্য শেয়ার ক্যাপিটাল অফ আ পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা যেটাই হোক, প্রসপেক্টাসে বেসিক্যালি একটা কোম্পানির সব ইনফরমেশন দেওয়া থাকে, যে এই কোম্পানিটা কী, এখানে আমরা কী কী অ্যাক্টিভিটিস করছি, আমাদের কয়টা শেয়ার, আমাদের শেয়ারের ভ্যালু কত, আমাদের কী কী গুডউইল আছে, আমরা কী কী নিয়ে কাজ করেছি, সব ইনফরমেশন। মানে এটা বেসিক্যালি একটা মার্কেটিং ট্যাকটিক বলতে পারো, যে এটা আর কি প্রসপেক্টাসটা পড়ে একটা মানুষ আলটিমেটলি ডিসাইড করবে যে আচ্ছা আমি এখানে শেয়ার কিনবো নাকি কিনবো না, এটার জন্য প্রসপেক্টাস। তবে ইট ইজ আ ফর্মাল লিগ্যাল ডকুমেন্ট হুইচ ইজ রিকোয়ার্ড বাই অ্যান্ড কী লিখেছিল, আচ্ছা হ্যাঁ, it's and filled with the security in an exchange commission that provides details about an investment offering for sale to the public। অনেক কঠিন করে লেখা, বাট এই যে যেটা বললাম যে এটা বেসিক্যালি কোম্পানির ব্যাপারে সব রকমের ইনফরমেশন দেয়, যেটার থ্রুতে তুমি বুঝবা যে আচ্ছা এই কোম্পানিতে আমি ইনভেস্ট করবো কি করবো না, অল দ্যাট সব ইনভেস্টমেন্ট প্ল্যানিং ডিটেলস এভরিথিং দেওয়া থাকে। পাবলিক লিমিটেড কোম্পানিকে এটা ইস্যু করতেই হয়, বাট এটার বদলে স্টেটমেন্ট ইন লিউটাও ইস্যু করতে পারি, ওটা এটার পরেই। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিন্তু প্রসপেক্টাস ইস্যু করা লাগে না, কারণ ওরা তো পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারে না। আচ্ছা, ইফ এনি এক্সিস্টিং কোম্পানি ওয়ান্টস টু অ্যাকিউমুলেট অ্যাডিশনাল ক্যাপিটাল বাই সেলিং শেয়ারস অর ডিবেঞ্চার, ইট টু উইল, মানে এটাও তখন যদি কোনো কোম্পানি অলরেডি এক্সিস্ট করছে, হ্যাঁ, তারপরে তারা আবার শেয়ার বেচবে, তখন তারা আরেকটা আবার নতুন করে প্রসপেক্টাস এরকম বানিয়ে ওটা তখনও ওরা আর কি প্রসপেক্টাস ইস্যু করে জেনারেল পাবলিকের কাছে দিতে পারে, এটাই। স্টেটমেন্ট ইন লিউ হচ্ছে জাস্ট প্রসপেক্টাসের মতোই একটা ডকুমেন্ট, মানে যদি কোনো রাশ থাকে বা কোনো কারণে প্রসপেক্টাসটা অফিসিয়ালি বানানো হয় না, তখন আর কি স্টেটমেন্ট অফ লিউটা ইস্যু করা হয়। এটা কম বেশি পুরা প্রসপেক্টাসেরই মতো। আচ্ছা, it also must be signed by the directors or any other persons appointed as representatives of the directors including the date of signing। আচ্ছা, তো বুঝছই। Then minimum subscription of capital promised to meet the initial cost, working capital and initial needs of the company in the rules and regulations of the public limited company। আচ্ছা, দেওয়া থাকে একটা কোম্পানির আর কি মানে যেই ক্যাপিটালে যে কত এক্স্যাক্ট মিনিমাম কত টাকা দিয়ে আমি এই বিজনেসটা স্টার্ট করব, মানে বা আমি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কত টাকা আর কি রাখবো, সবগুলো আর কি একসাথেই দেওয়া থাকে।
if the company fails to raise the minimum capital within 180 days after the publication of the statement or 40 days after the closing date of the list of subscription specified in the statement, whichever is earlier, the applicant are required to return the received money, otherwise the directors are obliged to pay back with penalty. মানে বেসিক্যালি মিনিমাম সাবস্ক্রিপশনটা যদি আমি তুলতে না পারি, হ্যাঁ, স্টেটমেন্টটা পাবলিশ করে দেওয়ার পরও 40 দিনের মধ্যে যদি আমি না তুলতে পারি, না 180 দিনের মধ্যে যদি আমি না তুলতে পারি, মিনিমাম সাবস্ক্রিপশনটা না জমা করতে পারি, তাহলে আর কি রিভোক করে দেওয়া হবে, তখন আমাকে ফেরত দিয়ে দিতে হবে আর কি টাকাগুলো। এইটাই মানে যাদের থেকে কি কালেক্ট করেছি তাদেরকে আবার ফেরত দিয়ে দিতে হবে টাকাটা। অলরাইট, দেন উই হ্যাভ দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে বার্থ সার্টিফিকেট অফ আ কোম্পানিও বলে। ওই যে আমাদের রেজিস্ট্রেশন পেপার যেটা পার্টনারশিপ বিজনেস যেরকম রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা, এটা ওটা মানে এটার বেসিক্যালি এটার ইনকর্পোরেট এটা যে এখন ফর্ম হলো, এটা যে এক্সিস্ট করছে এটার সার্টিফিকেট। The permission certificate which is issued by the register of joint stock company as a proof of registration is called certificate of registration by incorporation. It contains all the এইসব ইনফরমেশন থাকে, নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাক্টিভেশন ডেট, সিগনেচার অফ রেজিস্টার, অল দিস এগুলা ইনফরমেশন থাকে। আচ্ছা হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানি এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরেই তারা কিন্তু ওদের কাজ শুরু করে দিতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু অবশ্য মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এগুলো থাকা লাগবে। হ্যাঁ, আর পাবলিক লিমিটেড কোম্পানি বার্থ সার্টিফিকেট পাওয়ার পরেও শুরু করতে পারবে না যদি ওদের সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট না থাকে। সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্যই অ্যাপ্লিকেবল। আচ্ছা, আচ্ছা দেন এইটাই। আচ্ছা, এবার হচ্ছে ডিরেক্টর অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস অফ আ কোম্পানি, মানে যারা বেসিক্যালি ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, বোর্ড অফ ডিরেক্টরস বলে, ওরাই পুরো কোম্পানির সুপ্রিম অথরিটি, ওরাই সব কিছু মেনটেন করে, ওরাই সব কন্ট্রোল করে, সব ডিসিশন নেয়, সব জেনারেল মিটিংগুলো কন্ডাক্ট করে, ডিরেক্টরস বা বোর্ড অফ ডিরেক্টরস হোয়াটএভার। আর কি এটাই যে if a person is elected as a director in a corner who does not have eligible shares, his duty is to acquire such shares within 60 days from the date of appointment. ওই যে আমি বললাম না যে তোমাকে যখন ডিরেক্টর হতে হলে তোমাকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ শেয়ার কিনতেই হবে কোম্পানি থেকে। ওই কোম্পানির শেয়ারটা যদি তুমি না কেনো তাহলে তুমি ডিরেক্টর হতে পারবে না। এখন যদি তুমি যখন যে টাইমে ডিরেক্টর হয়েছো ওই টাইমে যদি তোমাকে শেয়ার না থাকে তাহলে তোমাকে নেক্সট 60 ডেজের মধ্যে শেয়ারগুলো কিনতে হবে। আর যদি তুমি না পারো তাহলে তুমি আর ডিরেক্টর হতে পারবে না, তোমাকে তখন প্রভোক করে দেওয়া হবে, তখন তোমার জায়গায় অন্য কেউ পেয়ে যাবে বা তোমাকে আর কি সরাই দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ আ ডিরেক্টর, কীভাবে কী প্রসেসে অ্যাপয়েন্ট করা হয় ডিরেক্টর। একটা হচ্ছে অনেক সময় প্রমোটাররা করে, প্রমোটার মানে যারা ইনিশিয়েটার, বিজনেসটাকে আর কি ইনিশিয়েট করেছে যারা আর কি ফর্ম করতে। শেয়ার হোল্ডাররা অনেক সময় ভোটিংয়ের থ্রুতে ডিরেক্টর সিলেক্ট করে। বোর্ড অফ ডিরেক্টরস যারা অলরেডি আগে ছিল তারা এখন নেক্সট বোর্ড অফ ডিরেক্টরস আর কি তারা সিলেক্ট করে। ম্যানেজিং এজেন্ট থাকতে পারে ডিরেক্টর সিলেক্ট করার জন্য, তারা করতে পারে। গভর্নমেন্ট সিলেক্ট করে দিতে পারে, পাবলিক লিমিটেড গভর্নমেন্ট কোম্পানিজের জন্য গভর্নমেন্টও সিলেক্ট করে দিতে পারে। তারপর থার্ড পার্টিও করতে পারে। থার্ড পার্টি মানে অনেক ধরনের ক্রেডিটার্স পার্টি থাকতে পারে, ব্যাংক থাকতে পারে, আরও অনেক রকমের অর্গানাইজেশন যারা থার্ড পার্টি হিসেবে তোমাকে ক্রেডিট দিয়েছে ওরা থাকতে পারে, ওরা হচ্ছে অ্যাপয়েন্ট করতে পারে ডিরেক্টর। অলরাইট, ওকে। আচ্ছা, এবার হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। ওকে, তাহলে কনসেপ্ট অফ ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানিতে ক্যাপিটাল কালেক্ট করার দুইটা ওয়ে, বা ক্যাপিটাল দুই রকমের হয়, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে ডেট ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল হচ্ছে তোমার যেসব ফান্ডগুলো যারা শেয়ার ক্যাপিটাল দেয় তারা কিন্তু কোম্পানির কাইন্ড অফ লেন্ডার না, ওরা হচ্ছে কোম্পানির ওনার বলতে গেলে। ওরা কোম্পানির শেয়ারটা ওন করে। আর যারা ডেট ক্যাপিটাল দেয় তারা হচ্ছে কোম্পানিতে লোন দেয়, যেমন বন্ড, ডিবেঞ্চারের থ্রুতে ডেট ক্যাপিটাল কালেক্ট করা হয়। শেয়ার ক্যাপিটাল কি শেয়ার ইস্যু করে, হ্যাঁ, আর ডেট ক্যাপিটাল হচ্ছে বাই সেলিং বন্ডস অ্যান্ড ডিবেঞ্চার, এই যে এটাই। ওকে, দেন দ্য সোর্সেস অফ ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্স এক, এটা হচ্ছে সোর্সেস অফ শর্ট টাইম ফাইন্যান্স।
ক্যাপিটাল একটা হচ্ছে মানে দুইটাই ক্যাপিটাল কালেকশনের সোর্সিং, একটা হচ্ছে লং টার্মের জন্য, একটা হচ্ছে শর্ট টার্মের জন্য। লং টার্ম মানে হচ্ছে যেটা মোর দ্যান 1 ইয়ার চলবে, আর শর্ট টার্ম হচ্ছে যেটা তোমার লেস দ্যান 1 ইয়ার। এখন ইন্টারনাল সোর্সেস কী কী লং টার্ম ফাইন্যান্সিং? এটা হচ্ছে একটা হচ্ছে সেল অফ শেয়ার, যেটা বললাম শেয়ার ক্যাপিটাল, মানে তুমি শেয়ারটা বিক্রি করছো, ওদেরকে ওনারশিপ দিচ্ছ, অ্যান্ড তার বদলে লাইক তুমি টাকা নিচ্ছ অ্যান্ড ওইটা ফান্ড হিসেবে কালেক্ট করছো। ওনার্স ইনভেস্টমেন্ট, ওই যে এটা তো বুঝছোই আই হোপ। সেল অফ ডিবেঞ্চার, ওই যে যেটা বললাম বন্ড ডিবেঞ্চার, এগুলো সেল করেও হচ্ছে কিন্তু ফান্ড কালেক্ট করা যায়। মানে এটা বেসিক্যালি লোন, লোন নেওয়া। হ্যাঁ, ডিবেঞ্চার বন্ড এগুলো কিন্তু লোন, এগুলো তোমার কোনো মানে এটা তোমাকে শোধ করতে হবে, একটা টাইমে করতেই হবে এরকম। রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস অনেক রকমের হয়, যেমন জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ মানে কোম্পানির একটা ফান্ড থাকে যেটা ইন ফিউচার ওরা ইনভেস্ট করবে, এরকম একটা ফান্ড থাকে, ওইটা একটা ওদের ফাইন্যান্সিংয়ের মেথড হতে পারে। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, আচ্ছা হ্যাঁ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড মানে ধরো তোমার যারা শেয়ার ওন করে তারা তো একটা ডিভিডেন্ড পায়, তাই না? তো ওরা যে ইকুয়াল অ্যান্ড স্টেবল একটা ডিভিডেন্ড এক্সপেক্ট করে তোমার থেকে, ওই ওরা তো একটা ফান্ড ক্রিয়েট করা হয় তাদের জন্য, সো ওই ফান্ডটা একটা সোর্স হতে পারে। তারপর সিঙ্কিং ফান্ড, ওয়ার্কার্স কম্পেনসেশন, ওয়ার্কারদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টস হতে পারে ওয়ার্কারদের, ওইটার জন্য একটা ফান্ড ক্রিয়েট করা থাকে কোম্পানির, ওগুলা সোর্স হতে পারে। ট্যাক্স পজিশন, ট্যাক্সের জন্য একটা ফান্ড থাকে। ট্যাক্স পজিশন না, ট্যাক্স প্রভিশন হবে। বেসিক্যালি এগুলো হচ্ছে ইন্টারনাল সোর্স কোম্পানির। সেল অফ ডিবেঞ্চারটা ইন্টারনাল সোর্স না, এটা বেসিক্যালি এক্সটার্নাল সোর্স। আমি এডিট করে দিব, এরকম দিব। আচ্ছা, ট্যাক্স প্রভিশন, তারপর প্রভিডেন্ট ফান্ড, সেল অফ ফিক্সড অ্যাসেট, এগুলো হচ্ছে ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্সিং। ওকে, দেন দ্য এক্সটার্নাল সোর্স, কমার্শিয়াল ব্যাংক থেকে যেসব লোন, লিজিং কোম্পানি থেকে লোন, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোন, স্পেশালাইজড ব্যাংক থেকে লোন, এই সবগুলো থেকে লোন নিয়ে যেই ফান্ডটা কালেক্ট করো, এগুলো হচ্ছে এক্সটার্নাল সোর্সিং। এগুলোও লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্যই ইউজ করে। শর্ট টার্ম ফাইন্যান্সিং, ফাইন্যান্স কেন লেখা, আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে ট্রেড ক্রেডিট, তারপর মানি মার্কেট লোন, এগুলো সব 1 ইয়ারের লোন, বুঝছো? এগুলো সবই লোন, কিন্তু এগুলো হচ্ছে 1 ইয়ারের, জাস্ট ম্যাক্সিমাম 1 ইয়ার, তোমাকে তার মধ্যে মানে 1 ইয়ারের মধ্যে শোধ করে দিতে হবে। ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, ব্যাংক থেকে নেওয়া অ্যান্ড অল। ওভারড্রাফট মানে যেমন তোমার ব্যাংকে যে টাকাটা তোমার আছে তার থেকে বেশি তুমি উইথড্র করতে পারছো, এগুলো। তারপর বিজনেসে ট্রেড ক্রেডিট হচ্ছে তোমার বিজনেসে বিভিন্ন ধরনের ক্রেডিট নিতে পারো তোমার কনজিউমারদের থেকে বা সাপ্লায়ার অ্যান্ড অল, এগুলো হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? ফাইন্যান্সিং এগুলো তোমরা ফাইন্যান্সে আরও ভালো মতো পড়বা, চ্যাপ্টার 6-এ, ফাইন্যান্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6-এ এগুলো অনেক ভালো মতো আরও পড়া লাগবে। তারপরে লেট মি নো। স্টার্ট করলাম তাহলে। ওকে, আচ্ছা, so what is share? A unit of ownership that represents an equal proportion of a company's capital. শেয়ার হচ্ছে একটা কোম্পানির যতখানি ক্যাপিটাল আছে, লাইক ফর এক্সাম্পল একটা কোম্পানির টোটাল ক্যাপিটাল হচ্ছে 10 লাখ বা 1 লাখ, ওটাকে আমি একদম ইকুয়াল কিছু পার্টে ভাগ করবো। এখন এক একটা কোম্পানি এক এক ভাগে ভাগ করে, কখন কোনো কোনো কোম্পানি 100টা ভাগে ভাগ করে, কোনো কোনো কোম্পানি 200টা ভাগে ভাগ করে, বাট সবগুলা পোর্শনের ইকুয়াল দাম হয়, মানে একদম ইকুয়ালভাবে ভাগ করে, প্রত্যেকটা শেয়ারের দাম ইকুয়াল হয়। আচ্ছা, দিস ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ দ্য ক্যাপিটাল। কোম্পানি কালেক্ট capital through selling the share, আর anyone can be the owner of the company by purchasing the share. যে একটা যারা হচ্ছে শেয়ার কিনে তারা কিন্তু কোম্পানির একটা ওনার হয়ে যায়, যারা ডিবেঞ্চার কিনে তারা কিন্তু কোম্পানির ক্রেডিটার হয়, কিন্তু যারা শেয়ার কিনে তারা কোম্পানির ওনার হয়। ইচ শেয়ার হ্যাজ দ্য সেম ভ্যালু, এগুলো না বেসিক্যালি শেয়ারের আর কি ফিচার্স, মানে এরকম আসতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর দ্য ফিচার্স অফ শেয়ার, এরকম হতে পারে, আসতে পারে। দেন 3টা অপশন থাকলো, ওখান থেকে চুজ করতে দিল। সো জাস্ট লাইক ফর ফিচার্সগুলো এই জন্য আর কি ইম্পর্ট্যান্ট।
স্মল ইউনিট, ইকুয়াল ভ্যালু, নাম্বার অফ ভ্যালু, নাম্বারে হয় এটার ভ্যালুগুলো আর কি। ওনারশিপ, শেয়ার কিনলে তুমি কোম্পানির ওনারশিপ পাচ্ছ। কন্ট্রাকচুয়াল রাইটস, ওয়েন ইউ বাই আ শেয়ার তুমি কোম্পানিতে তোমার একটা কন্ট্রাকচুয়াল রাইট পাচ্ছ, লাইক একটা লিগাল রাইট পাবা তুমি। ট্রান্সপোর্টেবিলিটি, শেয়ার ইজিলি ট্রান্সফার করে দেওয়া যায়। ট্রান্সফারেবিলিটি লিখি, এটা বেটার হয়। আচ্ছা হ্যাঁ, ট্রান্সফারেবিলিটি। নিউমেরেবল অ্যান্ড লিকুইডেবল প্রপার্টি, শেয়ার ট্রান্সফার করা যায় একজন থেকে আরেকজন ইজিলি, তুমি একজনকে বেচে দিতে পারো তুমি চাইলে। লিকুইডেবল প্রফিটই তুমি শেয়ার বেচে টাকা নিয়ে নিতে পারো। হ্যাঁ আচ্ছা, অ্যান্ড এখানে জাস্ট এমনি সময় কিন্তু শেয়ার অ্যান্ড স্টক সিনোনিমাসলি ইউজ হয়। কখনো শেয়ার ইউজ হয় ওয়ার্ডটা, বা কখনো স্টক ইউজ হয়, বাট ওদের মধ্যে কিছু একটা কয়েকটা ডিফারেন্স আছে এখানে দেওয়া আছে। যেমন শেয়ার পার্শিয়ালি তুমি কিনে ডাউন পেমেন্ট করে দেন লাইক বা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে তারপর তুমি ওন করতে পারো। বাট স্টকটা ইনস্ট্যান্ট ওই মুহূর্তেই তোমাকে ফুল পে করতে হয়, এরকম কয়েকটা ইম্পর্টেন্স আছে। বাট এমনি স্টক অ্যান্ড শেয়ার এগুলো হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ আর কি ইউজ হয়, একই ওয়ার্ড সিনোনিমাসলি ইউজ হয়ে থাকে। ওকে, দেন দ্য ক্লাসিফিকেশন অফ শেয়ার। এখানে বেসিক্যালি মনে হয় 4 টাইপস আছে। হ্যাঁ আচ্ছা, 4 টাইপ না আরও বেশি আছে। আচ্ছা, অর্ডিনারি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স শেয়ারটা আমরা ডিফারেন্সটা পরে পড়ি। অর্ডিনারি শেয়ার বেসিক্যালি, আচ্ছা ডিফারেন্সে যখন পড়বো তখন বলবো। এখন টাইপস অফ প্রেফারেন্স শেয়ার পড়ি, নাকি আগে ডিফারেন্সটা পড়াবো? ওকে, যারা আচ্ছা আচ্ছা আগে এটাই পড়ায়। অর্ডিনারি শেয়ার বেসিক্যালি যারা অর্ডিনারি শেয়ার কিনে, দে আর কল দ্য রিয়েল ওনার্স। হ্যাঁ, তারা, তাদের ভোটিং রাইটস থাকে, তারা ডিভিডেন্ড না, তাদের ভোটিং রাইটস থাকে, তাদের প্রফিটে যদি বেশি প্রফিট হয় তখন সেখানে তাদের রাইটস থাকে, তাদের যে কোনো এক্সট্রা প্রফিট এক্সট্রা রেভিনিউতে তাদের এক্সট্রা লাভ থাকে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের তাদের কোনো ভোটিং রাইট থাকে না, তারা ডিভিডেন্ড একটা ফিক্সড ডিভিডেন্ড পায়, কিন্তু তাদের কিন্তু আবার অ্যাসেট কিংবা ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে তারা সবার আগে প্রায়োরিটি পায়। এবার রিস্কের ক্ষেত্রে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের রিস্ক যেমন অনেক বেশি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থেকে, কারণ একটা কোম্পানি যখন তোমার রেভিনিউ পায় কিংবা একটা কোম্পানি যখন তোমার ওয়াইন্ড আপ হয়, মানে যখন কোম্পানিটা ডিজলভ হচ্ছে, তখন কিন্তু সবার আগে বন্ড হোল্ডার্স বা ডিভেঞ্চার হোল্ডার্সদেরকে টাকা দিয়ে দেওয়ার পর প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা টাকা পায় বা অ্যাসেট পায়। তারপরে যদি বাকি থাকে তখন অর্ডিনারি শেয়ার হোল্ডাররা পায়। সো এখানে কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা একটা হিউজ অ্যাডভান্টেজ পাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে নেচার হাইব্রিড সিকিউরিটি কম্বাইন্স ফিচার্স অফ ডেট অ্যান্ড ইকুইটি, এই জন্য যেমন ওরা একটা ফিক্সড ডিভিডেন্ড পায়, আবার ওদের ওনারশিপও থাকে। ওরা বলতে গেলে দে আর অলসো দ্য ওনার্স, কিন্তু ওরা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের মতো না। অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ডিসিশন মেকিংয়ে ওদের রাইট থাকে, ওদের এক্সিকিউটিভ কমিউনিটিতে ওদের কাজ থাকে, ওদের ভোটিং রাইটস থাকে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের এটা থাকে না। আচ্ছা, এগুলো ডিফারেন্সগুলো পড়বা, এটা এমনিও ফাইন্যান্সেও আছে তোমাদের। ওকে, এবার টাইপস অফ প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। এটা কি হয়, মানে এই শেয়ারটা কি হবে, তোমার ধরো একটা কোম্পানিতে বিজনেস করছে, বাট তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো তোমার পেলো না, কোনো রেভিনিউ হয় নাই বা কোনো প্রফিট আসেনি। রেভিনিউ হয়েছে বাট প্রফিট হয় নাই, তো তখন কি হবে, তোমার যে পোর্শনটা না, তুমি ডিভিডেন্ডে একটা ফিক্সড পোর্শন পাও, ওই পোর্শনটা তোমার অ্যাকিউমুলেট হতে থাকবে যে এত 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 একটা পোর্শন আমি, ওই টাকাটা আমার ওর নামে, ওই প্রেফারেন্স হোল্ডারটার নামে ওই টাকাটা জমা হতে থাকে। পরে যখন যেই টাইমে প্রফিট হয় ওই টাইমে ওরা আর কি পুরো টাকাটা একসাথে পায়। নন কিউমুলেটিভটা কারা, এটা হচ্ছে এটা কোনো অ্যাকিউমুলেশন হবে না, যদি প্রফিট হয় তাহলে প্রফিটে ভাগ পাবে, আর না হলে প্রফিটে ভাগ পাবে না। এরকম, আর যদি যেই বছর হবে প্রফিট পাবে, আর না হলে কোনো অ্যাকিউমুলেশন নাই, যেখানে হবে না তখন পাবে না। রিডিমেবল তো কোনটা, হ্যাঁ আচ্ছা, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে একটা প্রেফারেন্স শেয়ারটা তোমার কাছে বেচেছে কোম্পানি, কিন্তু একটা টাইমের পর, একটা ফিউচার টাইমের পর কোম্পানি আবার তোমাকে টাকাটা ফেরত দিয়ে ওটা তোমার থেকে কিনে নিবে, এরকম। হ্যাঁ, তার আগে তোমার ডিভিডেন্ড ওটা পাবা, বাট লাইক একটা টাইমের পর ওটা কিনে নিবে, এটা হচ্ছে বেসিক্যালি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে কোম্পানি মানে কিনবে এরকম না, মানে
এটার কোনো ফিক্সড ডেট বা কোনো এরকম দেওয়া থাকে না যে আমি ফিউচারে কিনে নিব বা কিছু। এটা বেসিক্যালি তোমার যতদিন কোম্পানি প্রফিট পেতে থাকে বা চলতে থাকে ততদিন হচ্ছে তুমি ওখানে ডিভিডেন্ড পেতে থাকবা এরকম। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার হচ্ছে শেয়ার হোল্ডার্স অলসো এন্টাইটেল টু পার্টিসিপেট ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ডস উইথ অর্ডিনারি শেয়ার হোল্ডার। যেটা আমি বললাম যে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা কিন্তু এক্সেস যখন প্রফিট হয় ওদের সাথে কোনো ফিক্সড ডিভিডেন্ড নেই, যখন অনেক বেশি প্রফিট হয় তখন কিন্তু ওরা বেশি বেশি তখন শেয়ার পায়, বেশি প্রফিট পায়। কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তো একটা ফিক্সড অ্যামাউন্ট পায়। কিন্তু এই পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কিন্তু এক্সেস যেই প্রফিট ওই এক্সেস প্রফিটের উপরেও কিছু প্রফিট পেতে পারে ওরা পেতে। আর নন ডিস্ট্রিবিউটিং বা নন পার্টিসিপেটিং শেয়ার হোল্ডাররা মানে ওদের নো রাইটস টু পার্টিসিপেট ইন সারপ্লাস প্রফিট। ওকে, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার আর নন এটাতে দেওয়া নাই কেন, আচ্ছা সমস্যা নাই। কনভার্টেবল আর নন কনভার্টেবল মানে এটা হচ্ছে তোমার কনভার্ট করা যায় না কোন অন্য রকমের, এটা মানে তুমি এটাকে অর্ডিনারি শেয়ারে কনভার্ট করতে পারবা একটা, আরেকটাকে হচ্ছে কনভার্ট করতে পারবা না, এটাই। আচ্ছা 3 হচ্ছে ডিফার্ড শেয়ার আর প্রমোটার শেয়ার। এটা বেসিক্যালি যারা কোম্পানির ইনিশিয়েটার বা প্রমোটার তাদেরকে তো একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ শেয়ার কিনতে হয়, কোম্পানি ওন করতে হয় ওইটাই। স্পেশাল শেয়ারস আর আদার শেয়ারস যেগুলো, যেমন বোনাস শেয়ার। বোনাস শেয়ার কোনগুলো বলি, যখন একটা কোম্পানি মনে করো ডিভিডেন্ট দিবে শেয়ার হোল্ডারদেরকে, ডিভিডেন্ট না দিয়ে ওরা কি করতে পারে আরও কয়েকটা এক্সট্রা শেয়ার দিয়ে দিতে পারে, মানে অ্যাজ আ ডিভিডেন্টের বদলে ওরা হচ্ছে শেয়ারই ইস্যু করে দিল ওই শেয়ার হোল্ডারদেরকে, ওটা হচ্ছে বোনাস শেয়ার। রাইট শেয়ার হচ্ছে এই শেয়ারগুলো দেওয়া হয় এক্সিস্টিং মেম্বারদেরকেই দেওয়া হয়, মানে এই 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 শেয়ারগুলোর থ্রুতে ওরা কিছু রাইটস পায় আর কি, অলরেডি যেসব মেম্বাররা এক্সিস্ট করে তাদেরকেই আর কি এটা দেওয়া হয়। আর নন পার ভ্যালু শেয়ার মানে যেটা হচ্ছে এটার ফেস ভ্যালুতে বিক্রি হয় না এরকম, বুঝছো, ওই শেয়ারগুলো হচ্ছে নন পার ভ্যালু শেয়ার। আর এটা তো পড়লাম, যেটা এভিডেন্স অফ শেয়ার ওনারশিপ, মানে যে জিনিসগুলো আর কি থ্রুতে আর কি বোঝা যায় বা যেই সব ডকুমেন্টস লাগে শেয়ার কেনার ক্ষেত্রে। শেয়ার সার্টিফিকেট, এটা লিগাল ডকুমেন্ট, এটা ইজিলি ট্রান্সফার করা যায়, এটা মাস্ট বি সাইন্ড বাই অ্যাটলিস্ট ওয়ান ডিরেক্টর। স্ক্রিপ্ট কি, document that acknowledges a debt. Only public limited company can issue this document. Letter of indemnity, share warrant and dividend warrant, এই কয়েকটা জিনিস আর কি লাগে মানে শেয়ার কেনার জন্য আর কি, এই ডকুমেন্টসগুলো আর কি এভিডেন্স হিসেবে সার্ভ করে। ওকে, দেন ডিবেঞ্চার। শেয়ার যেটা ছিল, শেয়ার কিন্তু মানে শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির ওনার, বাট ডিবেঞ্চার হোল্ডার যারা তারা কিন্তু কোম্পানির ক্রেডিটার। তাদেরকে আমাদেরকে তাদের যেই অ্যামাউন্টটা তারা ক্যাপিটাল ইনভেস্ট করেছিল বা দিয়েছিল সেটা কিন্তু তাদেরকে শোধ করতেই হবে এরকম। So if a company needs funds for extension and development purpose without increasing its share capital, it can borrow from general public by issuing certificates for a fixed period of time and fixed rate of interest, which is known as debenture. Debenture holders are creditors, they get a fixed rate of interest. Debenture is redeemed after fixed period of time. মেবি দ্য সিকিউর, মেবি এটা ইনসিকিউর হতে পারে বা সিকিউরডও হতে পারে। ট্যাক্স ডিডাক্টেবল ইন্টারেস্ট অফ, আচ্ছা এবার আমি এগুলো বলি। এক যেটা বললাম যে ডিবেঞ্চার হোল্ডাররা আমাদের ক্রেডিটার, ডিবেঞ্চার যারা ডিবেঞ্চার যেটা আমরা বিক্রি করি, ডিবেঞ্চার তো মানে ওনারশিপ পাচ্ছে না, সো ওদেরকে আমার আবার ফেরত দিতে হবে, ওই অ্যামাউন্টটা দিতেই হবে। আচ্ছা দে গেট আ ফিক্সড রেট অফ ইন্টারেস্ট, এটা বললাম। আচ্ছা ডিবেঞ্চার ইজ রিডিমড আফটার আ ফিক্সড পিরিয়ড অফ টাইম, এটা টাইমের পর ডিবেঞ্চারকে আর কি করে দেওয়া হয়, কিনে আবার ব্যাক নিয়ে নেওয়া হয় আর কি, মানে ওদেরকে ওদের টাকাটা আমরা ফেরত দিয়ে দিব। কয়েক বছরের জন্য ডিবেঞ্চারটা বিক্রি করলাম, ধরো 5 বছরের জন্য, 5 বছর পর 5 বছর ধরে ওদেরকে ইন্টারেস্ট দিলাম, 5 বছর পর ওদেরকে ওদের মেইন যেই ক্যাপিটাল ওটা ফেরত দিয়ে আমরা ডিবেঞ্চার ওটা কিনে নিই, মানে নিয়ে নিব আবার। ওকে, তাহলে আর লোন থাকে না। দেন মেবি ইট ক্যান বি, হ্যাঁ ডিবেঞ্চার সিকিউরডও হতে পারে আবার আনসিকিউরডও হতে পারে, এটা বলছি। আচ্ছা ইট ইজ ট্যাক্স ডিডাক্টেবল, যেসব কোম্পানি ধরো ডিবেঞ্চার দেয়, ডিবেঞ্চার বিক্রি করে, যেহেতু ডিবেঞ্চার একটা লোন ইনস্ট্রুমেন্ট, এটা ডেট ইনস্ট্রুমেন্ট, তখন যখন যেসব কোম্পানি যত বেশি ডেট ওটার বেসিসে ওরা কিন্তু এটা ট্যাক্স রিলিফ পায়। সো তখন ট্যাক্স কত কম দিতে হয়, যত বেশি ডিবেঞ্চার ওটার বেসিসে কম ট্যাক্স পে করতে হয়। আচ্ছা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ পেয়েবল ইভেন ইফ দেয়ার ইজ লস, কোম্পানি যদি লসও হয় তারপরেও ডিবেঞ্চার হোল্ডারদেরকে ইন্টারেস্ট দিতেই হবে, সেটা সেটা শেয়ার হোল্ডাররা দিবে নাকি প্রমোটারসরা নিজেদের পার্সোনালি থেকে দিবে, তা দিতে হবে। ডিবেঞ্চার হোল্ডার্স হ্যাভ নো ভোটিং রাইট, অবভিয়াসলি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরই থাকে না, সেখানে তো এরা একদম আউটসাইডার।
আর এটা এক্সটার্নাল সোর্স ডিবেঞ্চার, কিন্তু সেল অফ ডিবেঞ্চার কিন্তু এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্সিং বাই দ্য ওয়ে। আচ্ছা, টাইপস অফ ডিবেঞ্চার, একটা হচ্ছে অর্ডিনারি অর সিম্পল অর আনসিকিউর ডিবেঞ্চার। এবার বলি, এই যে আনসিকিউর ডিবেঞ্চার যেটা, এগুলো কিন্তু কোনো সিকিউরিটি নাই, মানে কোনো অ্যাসেটের এগেনস্টে এগুলো সিকিউর করা হয় না। তুমি এখানে ক্যাপিটাল ইনভেস্ট করলাম মনে করো, তোমার কোনো সিকিউরিটি থাকবে না যে আমি 5 বছর পর যদি কোম্পানি আর কি ডুবে যায়, আমি কি তখন আমার টাকাটা ফেরত পাবো? নাও তো পেতে পারি, তাই না? তো এটা কোনো সিকিউর থাকে না। তো তাও কেন মানুষ এখানে কেন মানুষ ইনভেস্ট করবে? তাও মানুষ করে, ধরো এদের গুডউইল থাকে অনেক বেশি, যেসব কোম্পানির অনেক বেশি গুডউইল, তারা অনেক প্রফিট অ্যান্ড রেভিনিউ জেনারেট করতে পারে, তখন আর কি মানুষ করে, মানে জানে যাচ্ছে এখানে তো লস হবে না এরকম। আর সিকিউরড অর মর্টগেজ ডিবেঞ্চার মানে এখানে যে ক্যাপিটালটা ইনভেস্ট করবে ওটার এগেনস্টে অ্যাসেট আর কি মর্টগেজ হিসেবে থাকে, যে আমি আমার মানে এই টাকাটা আমি ফেরত না দিতে পারলে আমি যে আমার এই ফিক্সড অ্যাসেটটা দিয়ে দেবো বা এরকম। ফিক্সড চার্জ ডিবেঞ্চার আর ফ্লোটিং চার্জ ডিবেঞ্চার। ওকে, এটা হচ্ছে সিকিউর আর মর্টগেজ ডিবেঞ্চার, এই টু টাইপস। ফিক্সড হচ্ছে এটা ফিক্সড অ্যাসেটের এগেনস্টে যেটা থাকবে, আর ফ্লোটিং চার্জ ডিবেঞ্চারও আবার 6 টাইপসের। ওকে, রেজিস্টার্ড ডিবেঞ্চার মানে যেটা অফিসিয়ালি লিগালি একদম রেজিস্টার করা হয়। আনরেজিস্টার্ড ডিবেঞ্চার যেটা রেজিস্টার করা হয় না। রিডিমেবল ডিবেঞ্চার হচ্ছে তোমার যেটা কোম্পানি একটা টাইমের পর আবার ব্যাক কিনে নিবে তোমার থেকে টাকা দিয়ে। ইরেডিমেবল মানে কিনে নিবে না, এরকম কোনো ফিক্সড টাইম দেওয়া নাই যে কিনে নিবে বা কিছু। এটা হচ্ছে তোমার যতদিন পর্যন্ত কোম্পানি আছে তুমি ডিবেঞ্চার পেপারটা কিনে রেখেছো, অ্যান্ড তুমি ওখান থেকে ইন্টারেস্ট পেতে থাকবা। কনভার্টেবল ডিবেঞ্চার হচ্ছে যেই ডিবেঞ্চারগুলোকে ডিবেঞ্চার থেকে শেয়ারে কনভার্ট করা যায়, এগুলো হচ্ছে কনভার্টেবল ডিবেঞ্চার। বিয়ারার ডিবেঞ্চার, বিয়ারার ডিবেঞ্চার হচ্ছে মানে যে ডিবেঞ্চার হোল্ডারের নাম আর কি রেকর্ড করা হয় না কোম্পানির বুকে, এইটাই। ওকে, আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রবলেম আছে এখানে বা শেয়ারে? কারো কোনো প্রবলেম থাকলে লেট মি নো। এটা আমরা পড়েছি না শেয়ার? হ্যাঁ, আচ্ছা, দেন এখানে শেয়ার অ্যান্ড ডিবেঞ্চারের ডিফারেন্সগুলো দেওয়া আছে। ইউ গাইজ এটা তোমরা নিজেরা গো থ্রু করো, আই হোপ এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। আর না হলে আমাকে আর কি বলো গ্রুপে বা পার্সোনালি আমাকে বলো যদি না বোঝা যায়। ডিফারেন্সগুলো একটু নিজেরা পড়ে নিও, হ্যাঁ, শেয়ারের ডিবেঞ্চারের। ওকে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে কিন্তু ডিফারেন্সের মধ্যে, মানে ক্যারেক্টারিস্টিক্স যে আর কি। আচ্ছা, ডিসলিউশন অর ওয়াইন্ডিং আপ অফ লিকুইডেশন অর লিকুইডেশন অফ দ্য কোম্পানি, মানে বেসিক্যালি ডিসলিউশন প্রসেস। একটা জয়েন্ট স্টক কোম্পানি কীভাবে ডিজলভ হয়, তাহলে যেহেতু ওদের পারপিচুয়াল সাকসেশন, সো কোনো মেম্বার বা কোনো শেয়ার হোল্ডার মরে গেলে তো ওদের ডিজলভ হবে না, ওদের কোর্টের থ্রুতে বা যেহেতু লিগালি এটাকে ফর্ম করা হয়, এটা লিগালি ডিজলভ হয়। ওকে, the process by which a company can be closed is called company's dissolution or winding up process. এটা ওই 1994-এর কোম্পানি অ্যাক্টেই দেওয়া আছে। ফলোয়িং ওয়েজ আ কোম্পানি ক্যান ডিজলভ, এটা হচ্ছে কম্পালসারি ওয়াইন্ডিং আপ বাই দ্য কোর্ট, ভলেন্টারি ডিসলিউশন, এটা হচ্ছে ডিসলিউশন আন্ডার দ্য সুপারভিশন অফ কোর্ট। আচ্ছা, এবার এই তিনটা তাহলে আমরা পড়ি কী কী। কম্পালসারি ওয়াইন্ডিং আপ বাই দ্য কোর্ট, এটা মানে হচ্ছে তোমার কোম্পানি কোনো একটা রিজনে, যে কোনো রিজন হতে পারে, কোম্পানি মানে কোর্ট বেসিক্যালি ডিসিশন নেয় বা কোর্ট ডিসাইড করে যে আচ্ছা আমি এই কোম্পানিটাকে ডিজলভ করাই দেবো, অনেক রিজনস হতে পারে। If the company or if the court orders the dissolution of the company on the basis of the application of the share owner, creditors or company registrar, all for any other reasonable reason or for, হ্যাঁ, তখন এটাকে কম্পালসারি ওয়াইন্ডিং আপ বাই দ্য কোর্ট বলা হয়। কী কী রিজন হতে পারে? স্পেশাল ডিসিশন মেকিংয়ের কারণে হতে পারে, নিজস্ব কোনো একটা রিজনে ওরা ডিসিশন নিল যে আচ্ছা আমরা কোম্পানিটাকে ডিজলভ করে দেবো। ফেইলার টু কন্ডাক্ট স্ট্যাটুটরি মিটিং, 1 বছরের মধ্যে স্ট্যাটুটরি মিটিং করতে হয়, ওইটার জন্য যদি না করতে পারে তখন কোর্ট আর কি তোমাকে ডিজলভ করে দেবে কোম্পানি। তারপর ফেইলার টু স্টার্ট ওয়ার্ক উইদিন 1 year অফ কোম্পানি রেজিস্ট্রেশন, কোনো স্ট্যাটুটরি মিটিং আই থিঙ্ক 6 মাসের মধ্যে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ফেইলার টু স্টার্ট ওয়ার্ক উইদিন 1 year অফ কোম্পানি রেজিস্ট্রেশন। তারপর ডিক্লাইনিং নাম্বার অফ মেম্বার্স, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য যদি 2 জনের কম মেম্বার হয় বা পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে যদি 7 জনের কম মেম্বার হয় তখন আর কি কোর্ট ডিজলভ করে দেয়। বা ডিসেবিলিটি ইন লোন ডিসবার্সমেন্ট 500 টাকা অর মোর ইভেন আফটার লিগাল নোটিস, মানে তুমি 5,000 টাকা বা এর চেয়ে বেশি টাকার তোমার লোন আছে, সেটার নোটিস আসছে তোমার, কিন্তু তুমি ওটা শোধ করতে পারছো না,
এরকম কোনো কারণে আর কি, কোম্পানি তো শোধ করতে পারছে না, তো তখন আর কি এরকম ডিজলভ করে দেয়। আদার রিজনস হতে পারে আনট্রাস্ট ইন দ্য ম্যানেজমেন্ট, হিপোক্রিসি, নেপোটিজম, ফ্রড, মেইন পারপাস impossible to achieve, for no profit at all, continuous loss, rights of shareholders violated intentionally, shareholders deprivation from their rights, এইসব রিজনে যদি কোর্ট মনে করে তাহলে ওরা কি বলে কোম্পানিকে ডিজলভ করে দিতে পারে। ওকে, তারপর হচ্ছে ভলেন্টারি ডিজলিউশন। ভলেন্টারি ডিজলিউশন কোনটা? হ্যাঁ, যখন দ্য মেম্বার্স অর ডিরেক্টরস অফ দ্য কোম্পানি ভলেন্টারিলি ক্লোজেস ডাউন দ্য বিজনেস। টু টাইপস হতে পারে, একটা হচ্ছে ডিজলিউশন বাই দ্য মেম্বার, একটা হচ্ছে ডিজলিউশন বাই দ্য ক্রেডিটার্স। ডিজলিউশন বাই দ্য মেম্বার্স হচ্ছে যে যদি ওরা কোনো কারণে মনে করে যে না আমরা এখন নিজেরা নিজেরা কোম্পানিকে ডিজলভ করে দেবো, বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে দ্য পারপাস অ্যাচিভ হয়ে গেছে, কিংবা প্রফিট হচ্ছে না, কিংবা এখন কোম্পানির ওনাররা রিটায়ার করতে চায়, এরকম রিজনে ওরা হচ্ছে ডিজলভ করে দিতে পারে। এটা হবে ভলেন্টারি ডিসলিউশন বাই দ্য মেম্বার্স, এখানে কোর্টের কোনো হাত নাই। আচ্ছা, দেন ভলেন্টারি ডিসলিউশন বাই দ্য ক্রেডিটার্স। এটা হচ্ছে বেসিক্যালি স্পেশাল ডিসিশন ইজ টেকেন টু ডিজলভ আ কোম্পানি উইদাউট ডিক্লেয়ারিং ফাইন্যান্সিয়াল কনসিস্টেন্সি টু দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। এটা ক্রেডিটার যারা থাকে তারা ডিজলভ করায় দেয়। মানে হতে পারে কোম্পানি ফাইন্যান্সিয়াল ওদের যেসব কী বলবো ডিভিডেন্ডস বা ইন্টারেস্ট বা ফাইন্যান্সিয়াল যেসব ওদের রেসপন্সিবিলিটিগুলো ফিল আপ করতে পারছে না, ক্রেডিটাররা প্রপারলি পাচ্ছে না ওদের হকটা, আমাদের রাইটসগুলো যেটা পাবে, তো তখন আর কি ওরা এরকম ডিজলভ করায় দিতে পারে। Then dissolution under the supervision of court. If the court supervises the dissolution proceedings on the application of the party concerned after taking special decision of the dissolution of the company. এটা লাইক একটা পার্টির কমপ্লেইন আসে কোর্টের কাছে, তো তখন ওরা আর কি ওটাকে এক সেকেন্ড, হ্যাঁ, তো ওটাকে আর কি ওরা দেখে যে আচ্ছা ফাইন এই প্রবলেমগুলো হচ্ছে, দেন ওটার বেসিসে ওরা হচ্ছে সুপারভাইজ করে এই প্রসেসটা। হ্যাঁ, পুরা ডিসলিউশন প্রসেসটা বিভিন্ন রিজন হতে পারে, ফেইলিয়ার টু ফলো প্রপার রুলস, ইরেগুলারিটিস, বায়াসনেস, ফ্রড, অল দিস। ওকে, আচ্ছা, দিস আর দ্য থ্রি ডিসলিউশন প্রসেস, সরি। আচ্ছা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। প্রেজেন্ট কন্ডিশন বা সিচুয়েশন অফ কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড ফিউচার প্রবাবিলিটিস, এগুলো এমন কিছুই না। বাংলাদেশে যেমন আগে 1913-এর কোম্পানি অ্যাক্টটা ফলো করা হতো, এখন 1994-এরটা ফলো করা হয়, যেটা 404 মেইন স্ট্রিমস আছে, 11 পার্টস আছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তারপরেও আর কি দিয়ে দিয়েছি। যেমন স্ট্যাটুটরি কোম্পানি কী কী, ওয়াসা, রাজু, বিআরটিসি, বাংলাদেশ টেলিভিশন, অল দিস। তার বাংলাদেশে অনেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন পাবলিক লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে বিকজ আমাদের ল্যাক অফ ক্যাপিটাল। তারপর ব্যাংক অ্যান্ড টেলিকমিউনিকেশন কোম্পানিজ আর দ্য মেইন অ্যামং দেম, দ্য মেইন অ্যামং হোয়াট, দ্য মেইন অ্যামং দিস পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে যেগুলো আর কি। আচ্ছা, এরপর কয়েকটা টপিক আছে যে লাইক ইউনো কি বলে জয়েন্ট স্টক কোম্পানি টাইপসের আর কি বাংলাদেশে, এই কয়েকটা। হ্যাঁ, দেন উই আর অলমোস্ট ডান আর কি। এগুলো ইম্পর্টেন্ট বলতে এগুলো জাস্ট জেনে রাখা হয়, কনসেপ্টগুলো জেনে রাখা ভালো। বাইং হাউস কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি যখন একটা যে অর্গানাইজেশনটা বা যেই মার্চেন্ট বা যেই প্রপারেটর বা যেই কী বলবো বিজনেস, যে বিজনেসটা আর কি বেসিক্যালি থার্ড পার্টি অর্গানাইজেশন হিসেবে কাজ করে, মানে ওরা বিদেশ থেকে অর্ডার নেয়, দেন দেশ থেকে সেই অর্ডারটা কালেক্ট করে দেন ওরা বিদেশে ওটাকে সাবমিট করে। মানে তারা অর্ডার নিচ্ছে অ্যান্ড দেন ওরা ওটা কালেক্ট করছে অন্য একটা অর্গানাইজেশন থেকে, দেন ওটা বিদেশে এটাকে ওরা পাঠিয়ে দিচ্ছে। ওরা ভিতরে সব এগুলা প্রসেস অ্যান্ড অল দিস ইম্পোর্টার্স, রিটেইলার্স, সব অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করে। ওরা যেটা করে কি, ওরা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স দেয়, যেটা ওদের থ্রুতে বিজনেস হচ্ছে, মানে একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশনের সাথে বিজনেস করছে ওদের থ্রুতে, মানে ওদের থ্রু থেকে ওরা ক্লায়েন্ট পাচ্ছে, আর ওরা হচ্ছে কি বলবো ওদের প্রোডাক্টস পাচ্ছে। সো হ্যাঁ, আর ওরা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স দেয়, এটাই মেইনলি, যে বেসিক্যালি ওরা থার্ড পার্টি এজেন্ট হিসেবে কাজ করে। বাইং হাউস মার্চেন্ডাইজিং হচ্ছে দ্য প্রসেস দ্যাট ডিটারমাইন্স প্রোডাকশন এক্সপেন্ডিচার অফ
Production expenditure of goods, resource selection, transportation expense, product quality and activities to provide goods according to customers demand. মার্চেন্ডাইজিং এর অ্যাক্টিভিটিসগুলো না অনেকটা বলতে গেলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি, কমার্সের যেসব অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্টেশন, তারপর আর কি কি আছে, অ্যাডভার্টাইজিং, আরও বিভিন্ন ধরনের ওয়্যারহাউজিং, এইসব কিছু, এগুলো কিন্তু মার্চেন্ডাইজিং এর বলতে গেলে মধ্যে পড়ে। তারপর ইন্টারনাল ম্যানেজেরিয়াল যেসব অ্যাক্টিভিটিস, এইসব হচ্ছে মার্চেন্ডাইজিং। ওকে, স্টক এক্সচেঞ্জ হচ্ছে দ্য অর্গানাইজড ফাইন্যান্সিয়াল মার্কেট ইন উইচ দ্য stock and securities of the government and non-government organizations বা of public limited companies are bought and sold. স্টক মার্কেট তো আমরা বেসিক্যালি জানি যে বিভিন্ন কোম্পানির তোমার শেয়ারস বিক্রি করে, ওটা মানুষ কিনে, ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশনস ওরা কিনে, অ্যান্ড প্রফিট হলে ওরা ওখান থেকে লাভ পায়, এটাই। মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বেসিক্যালি মানে ক্ষুদ্র ঋণ, যেটা এখানে অনেক গরিব যারা সেক্টর অফ দ্য একদম গরিব, একদম লোয়ার ক্লাস, লোয়ার লাইফ যারা বিলং করে, তাদের তো মর্টগেজ থাকে না, তো তাদেরকে না অল্প একটা অ্যামাউন্টের ঋণ দেওয়া হয় কোনো মর্টগেজের ছাড়া, যেন তারা বিজনেস করতে পারে। দ্যাটস মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম। এটা ফার্স্ট কেস স্টার্ট করেছিল ডক্টর আক্তার হামিদ খান কুমিল্লা মডেল দিয়ে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে আর কি পপুলার করে, এইটাই। আচ্ছা, কি কি আছে এখানে ইম্পর্ট্যান্ট আর, হ্যাঁ, এই যে মাইক্রো ক্রেডিট অ্যাক্টটা ইম্পর্ট্যান্ট 2006-এ, লোন ফ্যাসিলিটিস টু মাইক্রো। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যেমন এনজিও, গ্রামীণ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, ড্র্যাক, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, এরা হচ্ছে এরকম মাইক্রো ক্রেডিট দিয়ে থাকে। কোনো মানে এই ক্ষুদ্র ঋণটা পেতে আর কি কোনো মর্টগেজ করা লাগে না, যারা একদম গরিব কিছু নেই তারা বিজনেস স্টার্ট করতে পারে এটার থ্রুতে। কোন কোন সেক্টরে আর কি এরা মেইনলি ফোকাস করে, স্মল ইনস্টিটিউশন মানে কুটির শিল্প যেগুলো, ধরো কটেজ ইন্ডাস্ট্রি, তারপর মাইক্রো ক্রেডিট ফর দ্য পোর, এগ্রিকালচারাল লোন, সিজনাল লোন, ট্যাকলিং ন্যাচারাল ডিজাস্টার, বাংলাদেশ মাইক্রো ক্রেডিট অ্যাক্ট 2000। আচ্ছা, রোজ এই যে এই দুটো তো আলাদা করে একটু দিই। হ্যাঁ, এগুলো হচ্ছে ইয়ার আর কি, মানে অ্যাক্টটা কোন সালে আর কি প্রত্যাবর্তন হয়েছে। ওকে, দেন বিকাশ, আমরা জানি এটা মোবাইল ব্যাংকিং একটা সার্ভিস। দেন আউটসোর্সিং বিজনেস বেসিক্যালি কি আমি তোমাদেরকে বলি, ধরো কোনো একটা ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটি আমি বিদেশ থেকে নিয়েছি, হ্যাঁ, বিদেশ থেকে ওদের একটা ক্লায়েন্টের থেকে আমি অনেকগুলো অ্যাক্টিভিটিস বা অনেকগুলো ফ্রিল্যান্সিং অ্যাকশনস বা অ্যাক্টিভিটিস আমি অনলাইনের থ্রুতে করবো, এরকম আমি নিয়েছি, এই অর্ডারটা নিয়েছি। এবার আমি এখানে কিছু লোক রিক্রুট করলাম, এবার ওদেরকে একটা ফিক্সড স্যালারি দিয়ে আমি ওই কাজটা করায় নিচ্ছি, এটা হচ্ছে আউটসোর্সিং। মানে বিদেশ থেকে অনলাইনে অনেক ধরনের ফ্রিল্যান্সিং অ্যাকশনস বা ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটিস ওরকম জবস নেয়, দেন এখানে লোক রিক্রুট করে ওই কাজগুলো কমপ্লিট করে, এখানে লাইক ওরা মোস্টলি প্রফিটটাই ওরাই নেয়, অ্যান্ড দেন ফিক্সড স্যালারি দেওয়াটা তো দেয়। ডাটা এন্ট্রি বিজনেস হচ্ছে ইটস এ প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন, তারপর ওটাকে আর কি একটা ফাইলে নিবা, বিভিন্ন টপিকটা দিয়ে দেওয়া হবে। এই ডাটা এন্ট্রি ওয়ান অফ বিজনেস, কিন্তু আউটসোর্সিং বিজনেসের ওয়ান অফ দ্য মানে খুব মেইন একটা কি বলবো টপিক, মানে আউটসোর্সিং বিজনেস যেগুলো যারা করে তারা কিন্তু মোস্ট অফ দ্য ডাটা এন্ট্রির জবসগুলাই আর কি নিয়ে থাকে অ্যান্ড করিয়ে থাকে। আরও বিভিন্ন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিংটা যেমন, এগুলোও নিয়ে থাকে। আচ্ছা, ডেটা এন্ট্রি প্রসেসটা বেসিক্যালি লাইক তোমার অনেক রিসার্চ করে, এআই বা গুগল থেকে রিসার্চ করে ইনফরমেশন কালেক্ট করে একটা শিটে সাজানো অনেক ধরনের ইনফরমেশন, এটাই। কল সেন্টার তো আমরা জানি যে একটা বিজনেস অর্গানাইজেশন যেটা লাইক তোমাকে ইনফরমেশন প্রোভাইড করে, বেসিক্যালি তোমাকে 24/7 একটা সার্ভিস প্রোভাইড করে সব রকমের ইনফরমেশন গ্যাপটা তোমার আর কি নিউট্রালাইজ করার জন্য। ওকে, তোমার কুরিয়ার সার্ভিস আমরা সবাই জানি এটা কি, কুরিয়ার লাইক তোমার গুডস অ্যান্ড ডকুমেন্টস পাঠানোর জন্য। মোবাইল সার্ভিসিং, কোনো রকমের মোবাইল রিলেটেড প্রবলেমস সেটা যেসব অর্গানাইজেশনগুলো সলভ করে। আমি জাস্ট এখানে যেসব আর কি মানে অ্যাব্রিভিয়েশনস ছিল ওগুলো আর কি ফুল ফর্মগুলো লিখে দিয়েছি, মানে ইন কেস যদি চলে আসে আর কি, তাই। তারপর কম্পিউটার সার্ভিস সেম, যে কোনো রকমের কম্পিউটার রিলেটেড প্রবলেম সলভ করে। আর ফটোগ্রাফি
সার্ভিস। দ্যাটস ইট। আচ্ছা, এইটুকুই।